আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাসান। ওনার বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। উনি চট্টগ্রামের একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত রয়েছেন। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। এই ঘটনার ভয়াবহতার ফলে সৃষ্ট সমস্যা উনি এখনও বয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল মাত্র ৩-৪ মাস আগের এক রাতে। ওনাকে মাঝে মাঝে একটা দায়িত্ব পালন করতে হয়। শুধু ওনাকে না, ওনার মতো পদে যারা রয়েছেন এরকম বেশ কয়েকজনকে এই দায়িত্বটা পালন করতে হয়। তা হচ্ছে ডেথ কেয়ারে দায়িত্ব পালন করা। ডেথ কেয়ার জিনিসটা কি? কোনো লাশের যদি ড্রেসিং করাতে হয় সেক্ষেত্রে ডেথ কেয়ারে এটা করা হয়। ড্রেসিং অর্থ লাশের কোথাও কোনো কাটাছেঁড়া রয়েছে সেটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া, জাস্ট এতটুকুই। কোনো জীবিত রোগীর ক্ষেত্রে কাজটা যতটা সহজ, মৃত রোগীর ক্ষেত্রে কাজটা কিন্তু মোটেও এত সহজ নয়, অনেক সাহসের প্রয়োজন পড়ে। পুরুষ লাশের ক্ষেত্রে কিন্তু পুরুষ লোক রয়েছে, মহিলা লাশের ক্ষেত্রে মহিলারা রয়েছেন, তারা এভাবেই কাজটি করে থাকেন। তবে কখনো যে ব্যতিক্রম হয় না তা কিন্তু না। তীব্র লোকবল সংকটের কারণে কখনো কখনো এটার ব্যতিক্রম হয়ে যায়। এক রাতে স্ট্রোক করা একজন রোগী মারা যান, যিনি চিকিৎসাধীন ছিলেন সেখানে। মারা যাবার পর তাকে কিছুটা ড্রেসিং করাতে হবে, বিশেষ করে মাথার দিকে ড্রেসিং করাতে হবে। উনি যেহেতু একজন মহিলা ছিলেন তাই স্বাভাবিকভাবেই কোনো মহিলা নার্স বা স্টাফের উপর এই দায়িত্বটা পড়ে। কিন্তু দেখা গেল যে এই কাজে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা ছিলেন তারা ইমার্জেন্সি অন্য আরেকটা জায়গায় ডিউটিতে রয়েছেন আর কি। এখন কে এই কাজ করবে? যেহেতু মাথার দিকে ড্রেসিং, তো এই কারণে এই দায়িত্বটা কর্তৃপক্ষ দিয়ে দিলেন এই হাসান ভাইয়ের উপরে। হাসান ভাই নির্দিষ্ট স্থান থেকে লাশটি বুঝে নিলেন। লাশের উপরে একটি বেড কভার ছিল, অর্থাৎ বিছানার চাদর দেয়া ছিল। এই বিছানার চাদরটা অবশ্য লাশের যারা আত্মীয় স্বজন তারাই এনেছিলেন। একটা স্ট্রেচারে লাশটা তুলে দেওয়া হলো। এরপর ওনাকে এটা দিয়ে দেওয়া হলো যে যাও তুমি ডেথ কেয়ারে নিয়ে যাও, এরপর তুমি ডেথ কেয়ারে এই লাশের ড্রেসিং করবা। ডেথ কেয়ারে লাশের ড্রেসিংগুলো সম্পন্ন করা হয়। উনি স্ট্রেচার ঠেলতে ঠেলতে ডেথ কেয়ারের দিকে লাশটিকে নিয়ে যাচ্ছেন। যে পথ দিয়ে নিয়ে যাচ্ছেন ওই পথে উনি একাই ছিলেন, তবে দূরে দূরে লোকজনদেরকে হাঁটাচলা করা দেখছিলেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন স্ট্রেচারের পেছন দিকে উনি দাঁড়ানো ছিলেন, পেছন থেকে ঠেলতে ঠেলতে উনি নিয়ে যাচ্ছেন। উনি যখন নিয়ে যাচ্ছিলেন এবং ডেথ কেয়ারের কাছাকাছি চলে এসেছেন, ঠিক তখনই ওনার কাছে মনে হলো ওনার শরীর অনেকটা ভারী হয়ে যাচ্ছে, ওনার পা চলতে চাইছে না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। উনি যেহেতু সামনের দিকে এগোতে খুব কষ্ট পাচ্ছিলেন, উনি চিন্তা করলেন শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে এরপর স্ট্রেচারটা ঠেলি, তাহলে সামনের দিকে অনেকটা সহজেই নিয়ে যেতে পারবো। ওই চিন্তা করে শরীরটাকে একটু ঝুঁকিয়ে যখন স্ট্রেচারটি ঠেলে উনি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই লাশের ডান পা ওনার মাথায় কোনোভাবে টাচ লাগে। যখনই টাচ লেগেছে সাথে সাথে ওনার কাছে মনে হয় শরীরে বিদ্যুতের এক চমক খেলে গিয়েছে। ইলেকট্রিক শক খেলে যেমনটা হয় মনে হলো এমনটা হয়েছে। আর ওই সময় ওনার ডান পা মারাত্মক ব্যথা শুরু করে, এত ব্যথা যে উনি আর আগাতেই পারছেন না। একটু আগে তো শরীর ভার হয়ে গিয়েছিল, এখন ডান পায়ে প্রচণ্ড ব্যথা। এরপরও উনি অনেক কষ্টে ডেথ কেয়ারে চলে আসেন। ডেথ কেয়ারে আসার পরপরই উনি যখন ওই লাশের উপর থেকে বেডশিটটা সরিয়েছেন তখনই ওনার কাছে মনে হলো ওনার কানে কেউ ফিসফিস করে বলল, ড্রেসিং করাবি না। প্রথমে একবার শোনার পর ওনার কাছে মনে হলো এটা মনের ভুল। দ্বিতীয়বার উনি আবারও সেম কথা শুনলেন, ড্রেসিং করাবি না। এবারও উনি বিষয়টা মনের ভুলই ভাবলেন। তৃতীয়বার উনি শুনতে পেলেন, ড্রেসিং করাবি না। 3 বার শোনার পরেও উনি এই বিষয়টাকে ওভাবে গুরুত্ব দিলেন না। আসলে গুরুত্ব দেওয়ার সুযোগও নাই, কাজটা তো ওনাকে করতেই হবে। উনি খুবই দ্রুততার সাথে মাথায় ড্রেসিংটা কমপ্লিট করে আবার উনি স্ট্রেচারটা নিয়ে বাইরে বের হয়ে গেলেন। বাইরে যখন বের হয়ে
নির্দিষ্ট জায়গায় উনি এসেছেন, এতটুকু আসতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শরীরটা যে ভারী হয়ে আছে এতটুকুই। উনি যখন আসলেন, আসার পর জানতে পারলেন লাশটা এখন এই লাশের আত্মীয় স্বজন গ্রহণ করবেন না, কেননা লক্ষাধিক টাকা বিল এখনো বকেয়া রয়েছে। তারা জানিয়েছেন যে লাশটা তারা সকালবেলা নেবেন। কি আর করা, এই লাশটা এখন কিন্তু রেখে আসতে হবে মর্গে, বডি হোল্ডিং যেই জায়গাটা রয়েছে সেখানে, যেখানে বডিগুলো রাখা হয়, সেখানে অনেকগুলো ছোট ছোট ফ্রিজিং রুম রয়েছে। ফ্রিজিং রুম বলতে এক ধরনের বক্স, এই বক্সের মধ্যে ডেড বডিগুলো রাখা হয়। রুমটাও কিন্তু ঠান্ডা, আর ওই যে বক্সগুলো সেগুলো তো আরও ঠান্ডা, সেখানে ডেড বডি রাখা হবে। কে নিয়ে যাবে? নিতে হবে এই হাসান ভাইকেই। কি আর করা, উনি রওনা দিলেন সেই স্ট্রেচারটা নিয়ে ওই মর্গের দিকে। তখন অবশ্য ওনার পায়ের ব্যথা কিছুটা কমে এসেছে। উনি মর্গের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলেন, এবার মনে হচ্ছে শরীরটা যতটুকু হালকা হয়েছিল এই অল্প সময়ের মধ্যে আবার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে মর্গে ঢুকে গেলেন। মর্গে ঢোকার পর উনি একটা নির্দিষ্ট বক্সে ওই ডেড বডিটা তুলে দিলেন। এরপর উনি যে কাজটি করলেন সেটা হলো লাশের উপরে থাকা যেই বেডশিটটা ছিল এটা ভাঁজ করলেন, ভাঁজ করে ছোট করে ফেললেন। তারপর উনি এই বেডশিটটা ওই লাশের বুকের উপরে রেখে দিলেন, কেননা সকালবেলা যখন এই ডেড বডিটা এখান থেকে বের করা হবে, ডেড বডিটা তো ঢেকে রাখতে হবে, এই বেডশিটটা দিয়েই উনি ঢেকে রাখবেন এরকম চিন্তাটা করেছিলেন। এরপর উনি বের হয়ে এসেছেন। বের হয়ে আসার পর উনি ওনার ডিউটিতে চলে গেছেন। তখনও কিন্তু ওনার পায়ে ব্যথা করছিল, তবে সেটা কমে এসেছিল। যখন ভোর 4টার মতো বাজে, এমন সময় হসপিটালের একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাকে জানালেন যে আত্মীয় স্বজন চলে এসেছে, তারা হসপিটালের বিল সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছে, তারা এখনই লাশটা নিয়ে যাবে। যদিও বা তাদের সকাল আসার কথা ছিল, তারা হয়তো বা দ্রুতই টাকা গুছিয়ে ফেলেছেন, এই জন্য এখনই নিয়ে যাবেন। যেহেতু লাশ নিয়ে যাবেন, লাশটা তো আবার নিয়ে আসতে হবে। এবারও কিন্তু হাসান ভাইকে গিয়েই সেই ডেড বডিটা আনতে হবে। উনি এবার সেই মর্গে চলে গেলেন, যেখানে উনি নিজেই ডেড বডিটা রেখেছিলেন। উনি যখনই মর্গে ঢুকেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার মাথা এলোমেলো হয়ে গেছে, ওনার বডির উপর আর কোনো কন্ট্রোল নাই। উনি কি করছেন না করছেন মনে হচ্ছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা করছেন, কি করছেন বুঝতে পারছেন না। তবে এতটুকু ওনার মনে আছে, উনি যখন ওই বক্সটা খুলেছিলেন তখন উনি দেখলেন ওই বক্সের ভেতরে যেই ডেড বডিটা উনি রেখেছিলেন, সেই ডেড বডির উপরে যেই বেডশিটটা উনি ভাঁজ করে রেখেছিলেন সুন্দর করে, এই বেডশিটটা বেশ এলোমেলো কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে কেউ এটা বের করে একদম একটা দলা করে কুচিমুচি করে ওখানে রেখে দিয়েছে। এটা দেখে তো উনি বেশ অবাক। এটা যে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখে এরকমটা মনে হয়েছিল তা কিন্তু না। এটা যখন উনি দেখেছিলেন তখনও মোটামুটি ওনার একটা সেন্স ছিল। এরপর ওনার মনে আছে উনি সেটা ভাঁজ করে আবার লাশের উপরে রেখেছিলেন, বডির উপরে। তারপর এটাকে আবার খুলে উনি আবার লাশের উপরে রেখে দিয়েছিলেন, কেন ওটা ভাঁজ করে রাখলে তো হবে না, লাশটাকে তো আবার নিয়ে যেতে হবে। উনি স্ট্রেচার নিয়ে যখন বাইরে বের হলেন তখন ওনার কাছে মনে হলো যে উনি একটু স্বাভাবিক। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কাজটি করেছেন বলে ওনার কাছে মনে হলো। এরপর স্ট্রেচার ঠেলতে ঠেলতে উনি যখন নির্দিষ্ট জায়গায় আসলেন যেখানে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিলেন, সেখানে আসার পর উনি একটু স্বাভাবিক। তখন মোটামুটি মনে হলো যে উনি আর আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় নাই, পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আছেন। লাশের একজন আত্মীয় উনি বলে উঠলেন যে লাশের মুখটা আমাদেরকে একটু দেখান না। তখন কি আর করা, হাসান ভাই যখনই লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছেন তখন হাসান ভাই খেয়াল করলেন যে ওনার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে গেছে। উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, উনি নড়তে পারছেন, একদম একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমনকি উনি ওনার চোখের পলকও ফেলতে পারছেন না, জোর করেও পলক ফেলতে পারছেন না, এমন একটা অবস্থা। এদিকে ওই লাশের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা বলেন ঠিক আছে এবার ঢেকে দেন, এবার লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দেন। কিন্তু ওনারা দেখলেন যে এই যে হাসান ভাই উনি কোনো কথাই বলছেন না, শুধু ফ্যাল করে একদিকে তাকিয়ে আছেন। তারা বলেন কি ব্যাপার, আপনার কি হলো? এই কথার কোনো উত্তর হাসান ভাই দিতে পারছিলেন না, কেননা ওনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে সব কিছু উনি শুনতে পাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন, কিন্তু ঘাড় ঘুরিয়ে
আশেপাশে উনি দেখবেন সেই সুযোগটাও আসলে ওনার ছিল না। ওনার এই অবস্থা দেখে কিছু কলিগরা এগিয়ে এলেন। এরপর ওনার বডিতে যখন টাচ করলেন তখন উনি কিছুটা নড়াচড়া করার শক্তি পেলেন। এরপর উনি অনেক কষ্টে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার প্রত্যেকটা পায়ের সাথে অনেক ভারী ওজনের কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই উনি পা উঁচা করতে পারছেন না। অনেক কষ্টে একটা জায়গায় এসে উনি ওনার কলিগদেরকে ইশারা করে দেখালেন যে একটা কোরআন, একটা জায়নামাজ ওনাকে এনে দিতে। ওনারা তো কিছুই বুঝতে পারছিলেন না, কারণ উনি কিন্তু কথা বলতে পারছিলেন না। যখন উনি বুঝতে পারলেন এটা কেউ কিছু বুঝতে পারছে না, তখন ইশারায় উনি কলম চাইলেন। কলম যখন ওনাকে দেয়া হলো তখন উনি সাদা কাগজে এটা লিখলেন যে একটা কোরআন এবং জায়নামাজ যেন ওনাকে দেয়া হয়। লিখতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, কেননা ওনার হাতের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল নাকি উনি জানিয়েছেন। কেন এমনটা হচ্ছিল উনি নিজেও বলতে পারেন না। এরপর ওখানে যারা ছিলেন তারা সেটাই করেন, দ্রুত সেটার ব্যবস্থা করা হয়। উনি নামাজে দাঁড়িয়ে যান। অনেক কষ্টে উনি তাকবীরে তাহরিমাটা করেছিলেন। যখন উনি রুকু করলেন ওনার কাছে মনে হলো যে শরীরটা একটু হালকা হলো। যখন উনি সেজদায় গেলেন তখন মনে হলো আরেকটু হালকা হলো। যখন সেজদা থেকে উঠে বসলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। দ্বিতীয় সিজদা যখন করলেন তখন মনে হলো শরীরটা আরেকটু হালকা হলো। এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে করতে শরীর অনেকটাই হালকা হয়ে গেল। এরপর উনি কোরআন পাঠ করার চেষ্টা করলেন। প্রথম দিকে মুখ থেকে কথা বের না হলেও একটু পরে উনি কোরআন তেলাওয়াত করতে পারছিলেন। এভাবে উনি ফজরের নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজ পড়ার পর উনি কথা বলার মতো পরিপূর্ণভাবে সক্ষমতা ফেরত পান। এরপর উনি এই বিষয়টা কয়েকজনের সাথে খুলে বলেছিলেন। উনি যেই নার্সের সাথে কথা বলেন, যেই নার্সের দায়িত্ব ছিল মূলত ওই লাশের ড্রেসিং করানো, উনি কথা বললেন যে আপা এই লাশের সাথে না এরকম এরকম ঘটনা ঘটছে, আমারও এরকম সমস্যা হয়েছে। তখন উনি আর একটা ভয়ঙ্কর কথা বলেন। ওই যে যিনি নার্স ছিলেন আর কি, উনি বলেন যে ড্রেসিং তার করানোর কথা থাকলেও যখনই ওই লাশের দিকে উনি তাকিয়েছেন তখনই ওনার হার্টবিট মারাত্মকভাবে বেড়ে যায়। মনে হচ্ছে এখনই উনি স্ট্রোক করবেন। আর ভয়ঙ্কর অজানা এক ভয় ওনার মধ্যে চেপে বসে। তখন উনি কোনো না কোনো কথা বলে ওখান থেকে অন্য একটা ডিউটির কথা বলে চলে গিয়েছিলেন, যার কারণে উনি ওই লাশের ড্রেসিং করান নাই। উনি জানান যে অজানা কোন এক কারণ তা উনি নিজেও বলতে পারবেন না, কিন্তু ওনার মারাত্মক ভয় লেগেছিল। যাই হোক, এই ঘটনাটা এই পর্যন্ত গেল। এই লাশটা যারা নিয়ে গেলেন, পরবর্তীতে কি হয়েছিল বা ওই লাশ যার লাশ উনি কেন আসলে স্ট্রোক করেছিলেন এই বিষয়ে অতটা তথ্য বিস্তারিতভাবে উনি নেননি, কারণ উনি নিজেই তো নিজেকে নিয়ে অনেক আসলে উদ্বিগ্নতা, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন। এরপর উনি দিনের বেলাতে বাসায় গেলেন, যেহেতু নাইট ডিউটি করেছেন। উনি যখন ঘুমিয়েছেন তখন অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন উনি দেখতে থাকেন। এটা হতেই পারে, যেহেতু রাতের বেলা এরকম ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছে, স্বপ্ন এরকম দেখাটাই স্বাভাবিক কি নয়। উনি যখন ডে শিফটে ডিউটি করেছেন, রাতের বেলা বাড়িতে গিয়েছেন, ওই রাতে ঘটে আর একটা ঘটনা। মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়। চোখ খুলে উনি দেখতে পান একটা অবয়ব। এই অবয়বটা রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে, একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, একবার সোফার উপর বসে আবার উঠে যায়। এভাবে পায়চারি করতে করতে রুম থেকে বের হয়ে মিলিয়ে গেল। এটা প্রথম রাত্রে দেখার পর উনি মনে করেছিলেন হয়তো বা ঘুমের ঘরে এটা দেখেছেন, কিন্তু না, উনি যেই রাত্রে বাসায় ঘুমান সেই রাত্রেই এই জিনিসটা উনি দেখতে থাকেন। এটা কিন্তু স্বপ্নে না, এটা বাস্তবে। এরপর বুঝতে পারলেন উনি মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। ভালো একজন হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে যখন আলোচনা করেন তখন হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন। এরপর উনি অনেকটা ভালো হয়েছেন, এটা সত্য। তবে মাঝে মাঝে যখন উনি ওই মর্গের পাশ দিয়ে যান, সাথে সাথে ওনার শরীরটা ভারী হয়ে যায়। তখন ওনার কাছে মনে হয় উনি এখন আর একা নন, ওনার সাথে কেউ রয়েছে যে তার সাথে হাঁটছে। আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে উনি ভয়ঙ্কর অবয়ব দেখতে পান। এই সমস্যাটা এখনও ওনার সাথে চলমান রয়েছে। এই বিষয়টা ওনার কাছে এক রহস্যই রয়ে গেছে। কেন উনি ওই লাশকে ড্রেসিং করার আগে ফিস ফিস শব্দ শুনেছিলেন যে ড্রেসিং করাবি না, কারণটা কি ছিল? আর সর্বশেষ বডি হোল্ডিং রুম থেকে যখন ডেড বডিটা উনি বের করে এনেছেন, ওই সময় উনি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। কেনই বা উনি আর নড়াচড়া করতে পারেননি ডেড বডির
মুখ দেখার সাথে সাথে। এই বিষয়টা উনি এখনও চিন্তা করলে ভয়ে শিউরে ওঠেন। তবে উনি এই বিষয়টা আর খুব চিন্তা করতে চান না, এটা চিন্তা করলে ওনার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। উনি কিন্তু এই কাজে নতুন না, এই কাজ উনি এর আগেও অনেকবার করেছেন। তারপরও কেন এই ডেড বডিটা নিয়েই এই ধরনের ঘটনা ঘটলো এটা উনি বুঝতে পারেননি। অনেক সময় হয় যে আত্মহত্যা করা হয়েছে বা আত্মহত্যার লাশ, তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে, কিন্তু এই মহিলা স্ট্রোক করে মারা গিয়েছিলেন বলে উনি জানিয়েছেন। তাহলে তার সাথে এমনটা কেন হলো? উনি স্ট্রোক কেন করলেন? কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে করেছেন না অন্য কোনো কারণে, এটা কিন্তু জানা যায় নাই। তো এটাই ছিল ঘটনা। আমরা আপনাদের হরওয়াল পরিবার থেকে দোয়া করি যে হাসান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই সমস্যা থেকে উনি খুব দ্রুতই যেন আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আসলে এই কাজ যারা করেন তারা কিন্তু আসলে অনেক সাহসী হয়ে থাকেন। এটা কিন্তু পোস্টমর্টেমের কাজ না, জাস্ট ড্রেসিং করা। তারপরও জীবিত মানুষের ড্রেসিং করা আর মৃত মানুষের ড্রেসিং করার মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে। কাউকে না কাউকে তো কাজটা করতেই হবে। এমন ব্যক্তিরা আছেন বলেই কিন্তু আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, তাদেরকে সুস্থ রাখুন, সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। আইন, হাসাদ, সেহের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ঘটনাটা হচ্ছে সাইদুল হাসানের ঘটনা। সে গ্রামে থাকে এবং সে পাঠিয়েছে উত্তরাঞ্চলের একটি গ্রাম থেকে, এবং সে বলেছিল কাহিনীটি ছোট্ট একটি ঘটনা যে সাইদুল হাসানের মামার ছিল মাছ মারার শখ এবং তিনি কোচ দিয়ে মাছ মারতে পছন্দ করতেন। এবং সে নাকি খুব একটা মানে আজব কারণে যেটা করতো যে সে মাছ মারতো রাতের বেলা, বিশেষ করে যখন চাঁদ উঠতো। সামহাও আই ডোন্ট নো মানে তার ফিলসফি কী ছিল বা তার টেকনিক কী ছিল, সে কোচ নিয়ে যখন পূর্ণিমা হতো তখন সে তাদের কাছে একটা বড় দিঘি ছিল, দিঘির কাছে চলে যেত এবং সেখানে নাকি দিঘিতে নামা যেত। প্রথমে বেশ খানিকটা নাকি স্লোপি ছিল, মানে সোপানের মতো ছিল, সেখানে সে নামতে পারতো। হাঁটু পানিতে গিয়ে সে সেখানে এরকম মাছ মারতো। তো যাই হোক, এরকম একদিন রাতে সে ওখানে চলে যায় এবং দিঘিটার কিন্তু একটু বদনাম ছিল এবং সে সামহাও ওই পূর্ণিমা রাতগুলোতেই যেত। তো একদিন এরকম রাতের বেলা সে মাছ মারতে যায় এবং আসলে মানে এই ঘটনা কিন্তু আপস অ্যান্ড অ্যাবাউট, মানে অতীতে কি হয়েছে, পেরিয়ার টু দিস অর মানে কোনো কি কি ঘটনা প্রচলিত আছে এরকম কিন্তু আমি কিছু শুনিনি। সাইদুল যতটুকু বলেছে সেটাই আপনাদের কাছে শেয়ার করি যে একদিন রাতে সাইদুলের মামা সেখানে মাছ মারতে যায় এবং সে যখন নাকি ওখানে মানে তার প্রিপারেশন নিয়েছে, তার কোচ নিয়ে সে দাঁড়িয়েছে, সে মাছ মারবে, সে প্রিপারেশন নিয়ে দেখছে তাকিয়ে তাকিয়ে। সে নাকি মাছ দেখতে পেত এবং সে তার সাথে লাইট ছিল। আবার সে মাছটাকে বুঝতে পারলে সেখানে লাইট মারতো এবং লাইট মেরেই নাকি সে ওখানে মানে ফ্ল্যাশ লাইট দিয়ে লাইট মেরে সে কোচটা মারতো আর কি। তো যাই হোক, তো সে এরকম প্রিপারেশন নিচ্ছে মাছ মারবে, সে নাকি বুঝতে পারছে যে এই অংশটায় অনেক মাছ আছে। তো সে এরকম ফ্ল্যাশ লাইট নিয়ে দেখে একটা মাছকে সে টার্গেট করে যে এটাকে সে মারবে। তো সে যখন নাকি কোচটা মানে নামিয়ে আনবে তখন নাকি সাম রিজন তার হাতের যে টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, সেটা নাকি তার হাতটা ঝিনঝিন করে উঠে হাত থেকে পড়ে যায় এবং পানির তলে পড়ে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। সো সে কিছুই দেখতে পারে না, সে পানিতে শুধু শব্দ পায়, চপ করে তার পড়লো এবং একই সময় সে কোচটাও মেরেছিল এবং তার কোচের মধ্যে কিছুই বেঁধে না, বাট সে মনে করে যে কোনো কিছুর সাথে তার কোচটা লেগেছে এবং সেটাতে সে মানে বেশ ঘাবড়ে ওঠে। কারণ লেগেছে কেন বুঝে, কারণ সে যখন কোচটা মেরেছে পানির মধ্যে একটা আন্দোলন দেখে সে, যে মানে বেশ পানি নড়াচড়া করে উঠলো কিছু একটা। তো যাই হোক, এবং সে তখন ওই দিন তার এটাকে মানে অশুভ লক্ষণ মনে করে সামহাও সাইদুলের মামা, যেহেতু সে মাছ মারতো তার মধ্যেও কিছু একটা মানে তার বাজ বিচার ছিল বা সে একটা নিজস্ব একটা স্টাইল ফলো করতো বা কোনো রকমের নীতি ফলো করে চলতো। প্রত্যেক প্রফেশনাল মানুষেরই কিন্তু একটা নীতি আছে বা তারা কোনো কিছু একটা মেনে চলেন, যে কোনো প্রফেশনাল মানুষই। তো সাইদুলের মামারও হয়তো এরকম একটা একটা নীতি বা কোনো একটা চিন্তা ভাবনা ছিল। যাই হোক, সে এটাকে খুব অলক্ষণ মনে করেন তার টর্চ লাইট হারিয়ে যাওয়া, এবং তিনি মনে করেন যে এখন পুকুরে হাতিয়ে টর্চ লাইট খোঁজাটা একটা মানে একটা বাজে কাজ এবং সেটাকে তুলেও যে তিনি কিছু করতে পারবেন এরকম না। প্লাস তিনি কোচ মেরেছেন, মাছের গায়ে লাগেনি বা মাছটা ওঠেনি বা কিছু একটা লেগেছে, প্রচণ্ড আন্দোলন দেখেছেন, সামহাও কিছু একটা সেন্স করে তিনি উঠে যান। তো তিনি যখন পুকুর থেকে ওঠেন, দিঘি থেকে ওঠেন, এটা পুকুর না, দিঘি বেশ বড়, এবং তিনি যখন ওঠেন তার অলরেডি প্রায় কোমর সমান পানিতে তিনি ভিজে গেছেন এবং তিনি ওঠেন। আকাশে পূর্ণিমার চাঁদ, অনেক আলো। তো উঠে উনি চিন্তা করেন যে এখন আমি যে আমার যে লাইট ছাড়া
মাছ মারাটা আসলে সম্ভব হবে না, কারণ ওই লাইট দিয়ে মারেন আর কি। উনি লাইট মারলেই মাছ হয়তো আলোর দিকে আকৃষ্ট হয় বা হয়তো বিহ্বল হয়ে যায় কিছু একটা। এটা হাবিব ভাই ভালো বলতে পারবেন, কারণ তিনি এই ব্যাপারে বেশ এক্সপার্ট। যাই হোক, তো তিনি সেই আলো যখন মারেন তখন মাছটাতে উনি ডিটেক্ট করে ফেলেন বা মাছটাকে উনি লক করে ফেলেন এবং তখন তিনি কোচ মারেন। তো এখন লাইট নাই ওনার কাছে, উনি বেশ ব্যাপারটাতে হয়ে যান, মানে হতাশ হয়ে যান। তিনি বুঝেন যে আজকে আর মাছ মারা হচ্ছে না। তো তিনি আর তারপর ওনার লাইট হারিয়ে গেছে। আর হঠাৎ করে ওনার হাত কেন ঝিঝি ধরে লাইট পড়ে গেল এটাও তার কাছে বেশ অবাক লাগছে। তিনি বারবার তার হাত ঝাড়া দিয়ে দেখছেন যে এখন কোনো ওরকম ফিল আছে কিনা। তো দেখছেন যে না, ওরকম ফিল এখন নাই, হি ইজ ফিলিং কোয়াইট অল রাইট। তো তিনি উঠে যান দিঘির থেকে, কোমর পর্যন্ত ভেজা, এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে ওঠেন। উঠে উনি পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকেন। তো হালকা বাতাস বইছে, বেশ ভালোই লাগে ওনার কাছে পরিবেশটা। তো উনি মনে করেন যে যাক, মাছ মারা হলো না, হাতে কিন্তু কোচ আছে ওনার। তো উনি চিন্তা করে যে আমি যাই, সামনের দিকে যাই। তো হেঁটে হেঁটে যাচ্ছেন এবং ওনার যে ওই দিঘির পাড় দিয়ে যখন আসেন তাদের এক পাশে ছিল বড় একটা বাগান। সেখানে অনেক লিচু গাছ আছে, সেখান দিয়ে তার আসতে হয়। সো সেখান দিয়ে তিনি হেঁটে হেঁটে আসছেন, সেখান থেকে হেঁটে হেঁটে আসছেন এবং যাচ্ছেন। হঠাৎ করে তিনি এই পূর্ণিমার আলোতে, অনেক চাঁদের আলো, সেখানে দেখছেন যে ওখানে একটা গাছ আছে সামনে। সেই গাছটা সম্ভবত আম গাছ বা সামথিং লাইক দ্যাট, বেশ বড়। এবং সেই গাছের উপরে মনে হচ্ছে কে জানি একটা ডাল বেরিয়েছিল, মানে দিঘির দিকে মুখ করে। মানে গাছটার একটা ডাল, একটা অংশ দিঘির উপর দিকে চলে আসছে। তো সেখানে মনে হচ্ছে একজন মানুষ বসে আছে এবং সে পা ঝুলিয়ে বসে আছে, মানে পা দুটো ঝুলাচ্ছে বসে। তো উনি, সাইদুলের মামা, হেঁটে হেঁটে যান এবং কাছে আসেন। তিনি চিন্তা করেন, তিনি এত ভীতু মানুষ না, রাতের বেলা মাছ ধরতে যেতেন। সো সে ভীতু মানুষ একদমই না। তিনি হেঁটে 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 মানে কাছাকাছি যখন চলে আসেন, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 ফিটের মতো। এরকম দূরত্বে এসে তিনি বলেন যে, এই কেরারে, কে নে, কি করস? এরকম করে ডাক দেয়। তো এরকম করে ডাক দেওয়ার পরে কি করস বলতেছে উনি, কি করস, কারণ তিনি ধরে নিচ্ছেন এরকম রাতের বেলা গাছে বসে পা দুলাবে, এরকম মানে এমন কোনো রেসপেক্টেবল মানুষের কাজ এটা না। এটা কোনো ইয়াং ছেলে পেলে বা তার থেকে কম বয়সী বা তার মতো কেউ। তো তিনি বলে, কি করস, কেরা তুই, এরকম বলতেছে। তো তখন সে নাকি উপর থেকে একটা মানে জবাব দিল যে আমি অমুক। তো তার জবাব শুনে সাইদুলের মামা বলল যে, অমুক তো এখানে গাছের মধ্যে রাত্রেবেলা কি করস, তোরে তো আমি চিনি না, তুই কই থেকে এসেছিস, তোর বাড়ি কই? এটা যখন বলতেছে তখন বলতেছে, আমার বাড়ি দিয়ে আপনার কাম কি? আপনি যে একটু আগে কোচ দিয়ে মারলেন, আপনি যে মারছিলেন পানির তলে কেটা? তখন সাইদুলের মামা একটু বিহ্বল হয়ে যায়, মানে সে আসলে বুঝতে পারে না। সে বলে যে, আমি কোচ মারছি, কার কে মানে মারছি, মানে পানির তলে কেটা, মানে তুই কি কইতে চাস, তুই কেটা রে? এটা যখন বলছে তখন তিনি দেখলেন যে ওই যে বসেছিল ডালের মধ্যে, সে ডাল থেকে পা দুটোকে নিচের দিকে নামালো, কিন্তু তার পা দুটো না লম্বা হয়ে গেল। মানে পায়ের যে নিচের অংশটা, সেই দুটো লম্বা হয়ে মাটি স্পর্শ করলো এবং মানে বেশ ভয়ঙ্কর ভাবেই, মানে এই জিনিসটা যদি চিন্তা করেন খুব ভয়ঙ্কর। ডালের উপর বসেছিল, পা দুটো লম্বা করে মাটিতে দিল এবং তারপর একটা লাফ দিল। মানে তার পা কিন্তু অনেক লম্বা, এবং একটা লাফ দিল ঠিক সাইদুলের মামার কাছে এসে পড়লো এবং আরেকটা পা দিয়ে সাইদুলের মামাকে প্রচন্ড জোরে একটা গুতা মারলো তার পায়ের অংশটা দিয়ে, এবং সাইদুলের মামা ছিটকে পড়লো। পড়ার পরে দেখলো যে সেই জিনিসটা, মানে সেটা আসলে আর মানুষ বলাই যায় না। সে লাফ দিয়ে চলে গেল নদীর, মানে দিঘির একদম পাড়ে, এবং ওইখান থেকে এক লাফ দিয়ে পানিতে পড়লো। তো পানিতে যখন পড়লো, সে পা দুটোকে খেয়াল করলো ভালো মতন, যে পাগুলো এই লম্বা লম্বা, মানে তার পায়ের হাঁটু থেকে নিচের অংশটা লম্বা এরকম, এবং পায়ের যে পিছনের অংশটা সেটা বাঁকানো। তো এটা দেখে সাইদুলের মামা প্রচণ্ড ভয় পেয়ে, একে তো সে ছিটকে পড়ে গেছে পায়ের গুতা খেয়ে, এবং সে থরথর করে কাঁপছিল এবং তার প্রচণ্ড ভয় লাগে, এবং তিনি অনুমতো উঠে দৌড় দেন এবং দৌড় দিয়ে তিনি তার বাসায় চলে আসেন। বাসায় এসে উঠানে এসে চিৎকার করে তিনি পড়ে যান। তো বাসার মানুষজন তখন তাকে বাসার মধ্যে নিয়ে যায়, বাসার মধ্যে নিয়ে শুশ্রূষা করে এবং করে। তো ওই দিন রাতে তার প্রচণ্ড জ্বর আসে, তিনি অসুস্থ হয়ে যান এবং তার এমন অসুস্থ হন যে তাকে হাসপাতালে নিতে হয়। এবং সে যে তাকে যে লাথি মেরে গেছিল বা পা দিয়ে বাড়ি মেরে গেছিল, এই কারণে তার পাঁজরের এখানে, মানে তার যে বুকের পাঁজরের এখানে দুটো হাড্ডি ভেঙে গেছিল। তো সেটারও চিকিৎসা করা হয় এবং অনেক দিন তাকে নাকি চিকিৎসা করা হয়েছে, এবং তাকে ওঝা দিয়ে বিভিন্ন রকম ফকির দিয়ে চিকিৎসা করা হয়েছে। পরে তাকে ওখানকার একজন মৌলানার কাছে নিয়ে যান, যিনি বড় মৌলানা। তিনি দোয়া দরুদ পড়ে বলেন যে রাতের বেলা এরকম মাছ শিকার করতে গেছে, ওখানে যে আজে বাজে জিনিস দেখছে এবং তাকে সে আঘাত করছে। সম্ভবত সে যে তার কোচটা আছে, কোচটা দিয়ে আঘাত করছিল, এবং এই কারণেই
তাকে সে লাথি মেরে গেছে ওখান থেকে। আরও ক্ষতি করতে পারতো, কিন্তু সাইদুলের মামা অসম্ভব সাহসী ছিল বলে সে মানে বেশি ক্ষতি করতে পারেনি। বাট সে যদি ভীতু হতো হয়তো তাকে পানিতেই ডুবিয়ে মেরে ফেলতো। তো যাই হোক, এটা ছিল সাইদুলের কাহিনী। এবং সেই সাইদুলের কাহিনীতে কিন্তু সেই পুকুরের অতীতের কোনো ইতিহাস নাই, সেই দিঘির অতীতের কোনো ইতিহাস নাই। তো যাই হোক, এটা ছিল সাইদুলের কাহিনী। আমরা এখন চলে যাবো আরেকটা কাহিনীতে, এবং এই কাহিনীটাও গ্রামেরই একটি কাহিনী, এবং এই কাহিনীটা আমাদের সাথে শেয়ার করেছেন সুমি খুলনা থেকে। তখন ছিল নবান্ন সময়। তখনকার সময় মানুষের ফসল বাড়িতে তুলতো মানুষ, এবং দেখা যেত এই ফসল প্রসেস করতে করতে সন্ধ্যা হয়ে যেত। গ্রামে যেখানে মানুষ খুব আর্লি ঘুমিয়ে পড়ে, তখন আর্লি ঘুমানো হতো না, বেশ রাত হয়ে যেত। তো বাড়ির মেয়েরা কাজ করতো। তো এরকম একটা সময় সুমির এক ফুপু তিনি বাসায় এরকম কাজ করছিলেন, তাদের সাথে ধান নিয়ে কিছু একটা কাজ করছিলেন। এবং এই কাজ করার সময় তারা 3-4 জন মিলে করছেন, এবং একটা সময় তার বেশ মানে তার একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, এবং তিনি সবাইকে বলে একটু চলে যান সেখান থেকে। এবং তিনি ওখানে যে যান এবং চলে যান, একটু পরে তারা সবাই ওখান থেকে একটা সাউন্ড পান যে তিনি পড়ে গেছেন, বা ধূপ ধাপ করে একটা সাউন্ড হয়। এবং সেই সাউন্ড শুনে সাথে যারা কাজ করছিল তারা যায়, যে তাকে ওখানে পান, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে তুলে নিয়ে আসা হয়, এবং তুলে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে তিনি বাসায় আসার পরই যখন হুঁশ ফিরে, তখন তিনি প্রচণ্ড হাসছেন, এবং তিনি উদ্ভট আচরণ করছেন, এবং গালাগালি করছেন, এবং তার যে মানে আচরণগুলো সব ভয়ঙ্কর হয়ে গেছে, হাত পা বাঁকা করে চলছেন। তো সবাই বুঝে যে তাকে কিছু একটা পজেস করেছে। তো তাকে বাসার মধ্যে সবাই মিলে বেঁধে রেখে তারা রাতের বেলা অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তিনি মানে প্রচণ্ড রকমের তার শক্তি চলে আসে, তিনি মানে বাসার যেই চকিতে তাকে বেঁধে রাখা হয়েছিল প্রায় সেটাকে ভেঙে ফেলছে। তো দেখা যাচ্ছে যে সেই গভীর রাত হয়ে গেছে, সে আর ঘুমাচ্ছে না, সে গোঙাচ্ছে, এবং এমন সাউন্ড করছে, এমন কথা বলছে যে সে মানে ভয় পাচ্ছে, এবং ওনার সাথে ওই রুমে আর কেউ থাকতে রাজি না। সুমির যে ফুপা ছিল তিনিও সেই রুমে আর থাকতে রাজি না, আর তিনিও ওখান থেকে মানে বলতেছে যে তার বউর সাথে তিনি থাকবেন না ওই রুমে। তো সবাই বারান্দায় চলে আসেন, বারান্দায় এসে থাকেন, এবং রাতটা কোনো মতে পার হয়। আর সুমির যে ফুপু ছিলেন তিনি মানে নির্ঘুম রাতেই এরকম সারা রাত গড় করেছেন, এবং তার কোনো ঘুম নেই, রেস্ট নেই, যেই যাচ্ছে সেরকম করছে। তো সকালবেলা ফজরের পরে তারা যেটা করে, যে গ্রামের যে মসজিদের যিনি হুজুর আছেন তাকে ডেকে নিয়ে আসেন। তো তিনি বাসায় আসেন, এবং তিনি এসে সবাইকে বলেন যে আসলে কি হয়েছিল। তো ঘটনাটা বলে যে উনি এরকম কাজ করছিল রাতের বেলা, বাট তখন তাকে এরকম তিনি বাথরুমে যান, তারপর এরকম। তো উনি বুঝেন যে এখানে ওনাকে পজেস করা হয়েছে। তো তিনি যান রুমে, এবং তিনি ওনার মানে তার হাজব্যান্ডকে নিয়ে যান, বলে যে আসেন আমি দেখছি। তো ব্যাপারটা কিন্তু কাহিনীটা আমার কাছে স্পেশাল কেন লেগেছে সেটা আমি বলছি আপনাদেরকে। আপনাদের কাছে যদি মানে অ্যাকচুয়ালি মনে হয় যে এটা একটা নর্মাল পজিশনের কাহিনীটা কিন্তু আমার কাছেও এরকমই লাগছিল ফার্স্টে, বাট কাহিনীটার বাকি অংশ শোনার পর আর সেরকম লাগবে না। তো যেটা হয়, সেই হুজুর যান রুমের ভেতরে, মানে সুমির ফুপাকে নিয়ে ঢোকেন ভেতরে, এবং ঢোকার পরে তিনি দোয়া পড়ে দিন তাড়ানো শুরু করেন। তো যেটা হয়, সুমি জিনিসটা দেখছিল, তখন কিন্তু সকাল হয়েছে, মানে ফজরের পরে যখন যেই সময়টা নামাজ পড়া আর নিষেধ হয়ে যায় সেই সময়টা তখন মানে সেই সকালের সময়টা শুরু হয়েছে আর কি। তো এই সময় যখন নাকি ওই হুজুর ভিতরে যান এবং তিনি দোয়া পড়ছেন, এবং সুমি তখন ছোট, তাদের যে ঘরটা, তাদের ঘর থেকে সে দেখছে তাদের ঘরটা ছিল ঠিক ওই মানে তার যে ফুপার ঘরটা সেখান থেকে সামনাসামনি, মানে মুখোমুখি, মাঝখানে একটা উঠোনের ওই পারে হচ্ছে তাদের ফুপুর ঘর, আর এই পারে হচ্ছে তাদের ঘর। তো সুমি জানলা দিয়ে দেখছে, কারণ সারা রাত তাদের এই মানে বাসার যে গন্ডগোল, এই জিনিসগুলা সে পরিলক্ষিত করছে। বাসার মধ্যে সবাই হইচইয়ের মধ্যে ছিল, এবং সুমির বাবা মাও বেশ এই ব্যাপারে বেশ মানে চিন্তিত ছিল। তো যাই হোক, সুমি এখান থেকে দেখছে জানলা দিয়ে যে কি হয়। তো হুজুরকে নিয়ে ঢুকছে, এবং দেখতেছে যে ওখানে এক্সারসাইজম হচ্ছে ভেতরে, এবং মানে কথাবার্তা অস্পষ্ট বা কথা ভেসে আসছে যে তুই যাবি না, ইত্যাদি ইত্যাদি আর কি। তো সুমি শুনতে, সে ছোট মানুষে তখন স্কুলে পড়ে, তার বেশ ভয়ও লাগছে, সে চিন্তা করছে ঘটনাটা কি। তো একটা সময় যেটা হয়, প্রচণ্ড জোরে চিৎকার শুনে সে, এবং সব কোয়াইট হয়ে যায়। তার ফুপুর একটা চিৎকার শুনে, এবং দেখে তারপর কোয়াইট সব। তো সুমি চিন্তা করতে থাকে যে কি হলো, এখন কি সবই হয়েছে। তো এই সময় সুমি খেয়াল করে যে ওই তার ফুপুর যে বাসার দরজা দিয়ে একটা বুড়ি বের হচ্ছে, অপরিচিত একটা বুড়ি, এবং সেই বুড়িটা হচ্ছে
মানে কুজো হয়ে হাঁটছে এবং বুড়িটার মাথায় কোনো কাপড় নেই, সে এক প্যাচে একটা শাড়ি পরে আছে এবং মানে শুধু শাড়িটাকেই এক প্যাচে পেঁচিয়ে রেখেছে সারা শরীরে, এবং সে চুলগুলো সাদা, পুরো মানে মানে ফিনফিনে সাদা, এবং বেশ উস্কো খুস্কো কুচকো মানে কোচকানো চেহারা, মুখটাও কোচকানো। সে ডানে বামে তাকাচ্ছে এবং সে কুজো হয়ে বেরোলো দরজা দিয়ে, বের হয়ে এদিক ওদিক তাকাচ্ছে এবং সে যে তাদের যে মানে উপরে মানে তাদের যে মানে বাসাটা, তার যে ফুপুর যে ঘরটা, সেটা কিন্তু একটু উঁচু, হ্যাঁ, মানে দেখবেন যে উঠান থেকে প্রায় 1 ফিটের মতো উঁচু থাকে, 1-1.5 ফিট উঁচু থাকে। সেইখানে সে সিঁড়ি দিয়ে নামলো না, সে লাফ দিয়ে নামলো অতটুকু জায়গা, এবং লাফ দিয়ে নেমে সে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, ডানে বামে তাকাচ্ছে শুধু। তো সুমি প্রচণ্ড ভয় পেয়ে গেছে বুড়িকে দেখে, যে এমন অপ্রকৃতস্থ একটা চেহারা বুড়িটার, এবং এত অ্যাবনর্মাল চলাফেরা যে সে লাফিয়ে লাফিয়ে চলছে। সুমির সে ওই বুড়িটা লাফিয়ে লাফিয়ে যখন তার জানলার দিক তাকাবে তখন সে মাথাটা নিচু করে ফেলে, এবং সে শুনতে পায় তাদের ঘর যখন পাস করে যাচ্ছে, মানে বুঝতে পারছে বুড়িটা, সে পায়ের শব্দ পাচ্ছে। তাদের ঘর পাস করে যাওয়ার সময় ধুম করে তাদের টিনের ছিল, বেড়া ছিল, সেখানে একটা কিল মারছে এবং মেরে গেছে, এবং সে কিলটা এত জোরে মারছে এবং সেই কিলের জন্য সেখানে টিনের ঘরের মধ্যে একটা ট্যাপ খেয়ে গেছে। এবং এইটা শুনে সুমির বাবা শুয়েছিল, ঘুমিয়েছিল আর কি। সে কিন্তু তন্দ্রা, মানে সারা রাত সে ব্যস্ত ছিল মানে এইসব নিয়ে, বাসার হাওকাও নিয়ে। সে লাফ দিয়ে কে কে বলে উঠে, তো সুমি চিৎকার করে উঠে তার বাবাকে জড়িয়ে ধরে এবং তার বাবাকে বলে কি হয়েছে, বাবা উঠে বলে কি হয়েছে, তো বলে যে আব্বা এখানে কিল মেরে গেছে। কে গেছে? তো সুমি খুব প্রচন্ড ভয় পেয়েছে, থরথর করে কাঁপতেছিল। তো তার বাবা উঠে তার সুমিকে জিজ্ঞেস করে, তখন সুমি পুরো ঘটনাটা তার বাবাকে বলে যে কি ঘটছে এখানে। তো তার বাবা প্রচন্ড ভয় পায়, মেয়েকে নিয়ে যায় পরে সেই হুজুর যখন চলে যাচ্ছেন, হুজুরকে বলেন তার বাবা যে আমার মেয়ে এরকম একটা জিনিস দেখছে এখানে। তো হুজুর তখন তাড়াতাড়ি সুমিকে দোয়া পড়ে ফু দিয়ে দেন এবং তাড়াতাড়ি বলে যে আপনারা পানি আনেন, আমি পানি পড়ে দিচ্ছি, সেই পড়া পানি আপনার মেয়েকে খাওয়ান এবং তাকে কিন্তু আপনারা দেখে রাখবেন। হ্যাঁ, এই যে আপনার যে বোন, তাকে একটা খুবই দুষ্ট টাইপের একটা বয়স্ক জিন এসে এখানে আসর করছিল, এবং আপনার মেয়েকে দেখছে কিনা কে জানে, তবে যেহেতু কিল মেরে গেছে তার মানে সে দেখছে, এবং এটা খুব খারাপ জিন। এবং সে থাকতো, আপনার বোনকে সে ধরছে, সেই ওইখানে যে সে রাতের বেলা বাথরুমে গেছে তখন ধরছে, তাকে প্রসেস করছে, এবং তাকে সেই জিনটাকে কেউ ছাড়াইছিল পাশের গ্রাম থেকে। সেখান থেকে সে এখানে আসতেছিল, আসার পথে সে ওই যে আপনাদের বাথরুমের ওই পাশটা খোলা, এবং সে ওইখান থেকে আপনার বোনকে অপবিত্র অবস্থায় দেখে সে তাকে আসর করছিল, এবং আপনার মেয়ে যেহেতু ছোট সে এটাকে দেখছে, এবং তাকে এটা খুবই আপনার এটা খুব খারাপ জিনিস, এটাকে আপনারা হেলাফেলা করেন না, মেয়েকে দেখে রাখবেন। তো দোয়া পড়ে দেওয়া যায় হুজুর। এবং সুমি কিন্তু বেশ ভয় পেত, বেশ কয়েকদিন নাকি সে ওই বুড়িটার চেহারাই স্বপ্ন দেখতো, এবং সে বাবা মার কাছে ঘুমাতো, সে মানে বাবা মা ছাড়া তখন আর আলাদা ঘুমাতো না, এবং সে নিজেও দিনের বেলা স্কুলে যেতে ভয় পেত। তো এই জন্য সুমির আম্মা সুমিকে স্কুলে নিয়ে যেত তখন। যাই হোক, এই ছিল সুমির কাহিনী। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই মূল ঘটনাতে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আবরার হোসেন রিমেল। ওনার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। উনি মূলত এখন বিবিএ 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি দীর্ঘ সময় ধরে সংগ্রহ করেছেন, কারণ হচ্ছে এই ঘটনাটি উনি অনেকবার ওনার মায়ের মুখে শুনেছিলেন, এবং এরপরে দীর্ঘ সময় ধরে এই ঘটনার আদ্যপান্ত উনি সংগ্রহ করেছিলেন। মূলত এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার মূল রহস্য উন্মোচনকারী তিনি হচ্ছেন এই আবরার হোসেন রিমেল ভাইয়ের আম্মুর প্রতিবেশী এক চাচা। উনি ছিলেন পেশায় একজন পুলিশ সদস্য। উনি যেই পদবি ধারণ করতেন সেটা হচ্ছে সিনিয়র কনস্টেবল। ওনার নাম ছিল মতিউর রহমান। সবাই ওনাকে মতি বলেই চিনতেন, এবং এলাকায় ওনার ডাক নাম ছিল মতি পুলিশ বললে এক নামে ওনাকে চিনতেন। ঘটনার সময়কালটা 2007 সাল। এই যে মতি আঙ্কেল, উনি কোনো এক উপজেলায়, আমরা সঙ্গত কারণে বেশ কিছু জায়গা হাইড করছি, কারণ এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা, যার কারণে অনেক বিষয়গুলো আমরা বলছি না, এবং লিসেনারদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাগুলোর নাম যদি জেনেও থাকেন, যেহেতু এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ওই জায়গাগুলোতে, আপনারা দয়া করে ওই জায়গার নামগুলো কমেন্ট সেকশনে লিখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। তো উনি কোনো এক উপজেলায় কর্মরত ছিলেন। শুধু এতটুকু বলছি, এটা ঢাকা বিভাগেরই কোনো একটা জেলা ছিল।
তো এক রাত্রে উনি ডিউটিতে থাকা অবস্থায় রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা হসপিটাল যেটা থাকে আর কি, ওখান থেকে একটা জরুরি কল আসে থানায়। তো ওই দিন রাতে ডিউটিতে তেমন কোনো লোকজন ছিল না, ডিউটি অফিসার ছিলেন। থানায় ওই সময় যেই ফোর্সরা ছিল ওনারা অন্য সাইডে গিয়েছিলেন, হয়তো ওই সাইডে অন্য কোনো কাজ টাজ ছিল আর কি, ডিউটি ছিল, এই জন্য থানাতে পুলিশ সদস্য কম ছিল। তো ডিউটি অফিসার তো একজন থাকেই। তো ডিউটি অফিসার কি করেন, উনি কয়েকজন ফোর্স নিয়ে দ্রুত ওই হসপিটালের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। কারণ হচ্ছে ওই থানা থেকে ওই হসপিটালের পায়ে হেঁটে দূরত্ব 5 মিনিটের মতো, যার কারণে ওনারা গাড়ি নেন না। আর গাড়ি ওই সময় ছিলও না, ওই সময় ওই অন্য ফোর্সটা গাড়ি নিয়ে বের হয়েছিলেন, যেহেতু কাছাকাছি গাড়ি নেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য ওনারা হেঁটেই গিয়েছিলেন। তো হসপিটালে যাওয়ার পর ওনারা জিজ্ঞেস করেন যে তাদেরকে কেন ডাকা হয়েছে, কেন ফোন করা হয়েছে। তখন হসপিটাল কর্তৃপক্ষ জানান যে আইসিইউতে থাকা একটা রোগী মারা গেছেন। তো যিনি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সাহেব, উনি বললেন যে আইসিইউতে রোগী মারা গেছে, উনি কি কোনো মার্ডার হয়েছে বা এরকম কোনো সন্দেহ করছেন? আইসিইউতে প্রতিনিয়তই তো রোগী মারা যায়, তো হঠাৎ করে আমাদেরকে কেন আপনারা জানালেন? তখন হসপিটাল কর্তৃপক্ষ বলেন যে আসেন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, বিষয়টা একটু দেখেন। তো ভেতরে ঢোকার পর এই সাব ইন্সপেক্টর সাহেব এবং এই যে মতি আঙ্কেল, উনি তো সাথে ছিলেন ওই সময়, ওনারা তো চমকে উঠেছেন। ওনারা দেখেন যে লাশের শরীরে কোথাও কোনো ক্ষত নেই, কিন্তু এই লাশের ডান কাঁধের কাছে বিশাল এক কামড়ের দাগ, প্রচন্ড জোরে একটা কামড় দিয়েছে, কিছুটা মাংস উঠে গেছে। তো এই লাশটা একটা মধ্যবয়সী পুরুষের ছিল। তো ক্ষত দেখে মনে হচ্ছিল কেউ কামড় দিয়ে একদম মাংস উঠিয়ে নেওয়ার পরিকল্পনাই করে কামড়টা দিয়েছিল। কিন্তু এইভাবে কোনো মানুষ কামড়ে দেবে এটা তো হয় না। আর ওই সময় কিন্তু এই হসপিটালগুলোতে সিসিটিভি লাগানো ছিল না, 2007 সালের কথা। তো যার কারণে ওনারা সিসিটিভি ফুটেজও দেখতে পারেনি যে কে এসেছে, কে বেরোয়েছে, কে এই কাজটি করলো, এই বিষয়টা আসলে ওনারা বুঝতে পারেননি। আর ওনারা কাউকে দেখেননি এর ভেতরে ঢুকতে, বের হতেও দেখেননি। এখন এই মতি পুলিশ আঙ্কেল আর সাব ইন্সপেক্টর সাহেব ওনারা তো খুবই অবাক হয়ে যান যে কে এই কাজটা করলো, কেনই বা করলো, কি উদ্দেশ্য? কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, এই বিষয়টা আসলে খুবই রহস্যজনক। তো এদিকে ওই লাস্টকে পোস্টমর্টমে পাঠানো হয়। এখন যেই রোগীটা ওখানে ছিল তার স্বজনদেরকেও খবর দেওয়া হয়। এখন স্বজনরা আসার পর এই কথা শুনে তারা তো খুব ক্ষিপ্ত হয়ে যান যে তার অবস্থা খারাপ ছিল ঠিক আছে, কিন্তু মারা যাবে এমন অবস্থা তারা আসলে কল্পনাও করতে পারেননি। আর ওনার এখানে কামড়টা দেবে কার, হসপিটাল কর্তৃপক্ষই বা কি করছিল? তো এটা নিয়ে কিন্তু অনেক হই হট্টগোল শুরু হয়ে যায়। 4 সদস্যের একটা তদন্ত কমিটিও কিন্তু ওই রাতটাই থানা থেকে করা হয়েছিল। আর এই ঘটনাটি বাইরে যেন কোনোভাবে প্রকাশ করা না হয়, যেহেতু একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি একটা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে ওই হইচয়ে সব লোকজনই জেনে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ ব্যাপক তদন্ত শুরু করে, কিন্তু এর কোনো কুল কিনারা করতে পারে না যে হলোটা কি আসলে। কারণ এইখানে হসপিটাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি কেউ খুঁজে পাচ্ছিল না। এমনকি স্বজন যারা, তারাও তো খোঁজ খবর নিয়েছিলেন, তারাও খুঁজে পাচ্ছিলেন না তাদের গাফিলতি। কিন্তু যেহেতু তাদের এক আত্মীয় মারা গেছে, তাদের আবেগের জায়গাটা তো অন্যরকম, তাই না? তো ওই জায়গা থেকে ওনারা ক্ষিপ্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওনারাও বুঝতে পারছিলেন যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটা করা সম্ভব না, কিন্তু তাহলে করলোটাকে, এটা তারা তো জানতে চান, তারা একটা সুষ্ঠু তদন্ত চান, তাই না? তো যাই হোক, 2007 সালে এরকম একটা ঘটনা, এটা তো অনেক আগের ঘটনা না, এটা আসলে কেউ হজম করতে পারছিল না। এমনকি স্থানীয় পত্রপত্রিকাতেও এই ঘটনাটা প্রকাশিত হয়েছিল, কিন্তু ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছিল আর কি, মানে এই যে কামড় দিয়ে এটা সেটা এরকম কিছু না। আর পুলিশের উপরে চাপও বাড়তে থাকে। এক হচ্ছে এলাকার চাপ, তারপরে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, যে এটা কেন হলো, তোমরা একটু দেখো জিনিসটা। কিন্তু ওনারা কিন্তু এই বিষয়ে কোনো সুরাহা করতে পারছিলেন না। হসপিটালের অনেক কর্মচারীদেরকে ওনারা কিন্তু জেরা করেছিলেন, কিন্তু কোনো তথ্য পান নাই। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ডোম সহ সবাইকে, কোনো ক্লু ওনারা খুঁজেই পাচ্ছেন না। যাই হোক, নিহত ব্যক্তির স্বজনরা থানায় মামলা করেন। তো এভাবে কেটে যায় 3 মাস। এদিকে কি হয়, এই যে মতি পুলিশ আঙ্কেল, উনি ওই থানা থেকে স্বাভাবিক নিয়মেই বদলি হয়ে চলে আসেন আর এক জেলার একটা থানায়।
এরপর ওই ঘটনার কোনো খবর উনি পাননি, আর নিজে থেকে উনি নেন নাই, কারণ নতুন থানায় অনেক কাজ, আগের থানার ওই কাজগুলো নিয়ে আসলে ওনার খুব একটা ভাবনা চিন্তা করার সময়ও ছিল না। তো দ্বিতীয় ঘটনার মানে যখন শুরুটা, তো এই শুরুটা হলো ওই যে প্রথম ঘটনা 3 মাস 10-12 দিন পরে আর কি। এই মতি পুলিশ আঙ্কেল যেই জেলায় বদলি হয়ে আসছেন, সেই একই জেলার বেশ বিখ্যাত একটা প্রাইভেট হসপিটালে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছে, আইসিইউতে থাকা একজন মহিলার সাথে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে ওই মহিলাটা আহত হলেও উনি মারা যান নাই, কিন্তু ওনার অবস্থা ছিল বেশ গুরুতর। আর এই একই রকম একটা ঘটনা যেহেতু মতি পুলিশ আঙ্কেল আগের থানায় উনি দেখে আসছিলেন, সাথে সাথে ওনার সিনিয়র অফিসারদেরকে বিষয়টা খুলে বলেন। কারণ হচ্ছে এই প্রাইভেট হসপিটালে ঘটে যাওয়া ঘটনাটিরও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তো উনি তো বলেছিলেন যে উনি তো এরকম একটা জিনিস দেখে এসেছিলেন, সেখানে ওই বিষয়টা ক্লুলেস ছিল। তখন সিনিয়র অফিসাররা তো চিন্তা করেন, আরে তাই তো, আমরা তো শুনেছিলাম যে এরকম একটা ঝামেলা হয়েছিল ওইদিকে। তখন ওনাদের মনে আসে ব্যাপারটা, যেহেতু একটু আলোচনা হয়েছিল এই কারণে। তখন এই ঘটনাটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়, তদন্তের কাজ খুব কড়াকড়িভাবে চলতে থাকে। আবারও বলছি প্রিয় লিসেনার্স, 2007 সালে কিন্তু সিসিটিভির এইরকম ব্যবহারগুলো তখনও শুরু হয়নি, এখন যেরকমটা দেখা যায়। তো যার কারণে এই বিষয়গুলো তখন ফাইন্ড আউট করাটা বেশ একটু টাফ ছিল। সিসিটিভি ফুটেজ বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ছিল, কিন্তু সব জায়গাতে যে ছিল বিষয়টা এরকম না। তো ঘটনার রাত্রে সবাইকে জিজ্ঞাসাবাদের সময় একজন ডোম এসে কিছু ভয়ানক তথ্য পুলিশকে দেয়। এই ডোমের নাম ছিল তাজউদ্দিন। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে যে তথ্য জানান তাতে তদন্তের মোড় ভিন্ন রূপ নেয়। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে জানান হসপিটালে কিছুদিন আগে নতুন একজন ডোম কাজ করতে আসে, যার নাম ছিল রাজা মিয়া। তো লোকটাকে দেখতেই নাকি কেমন যেন ভয়ানক লাগে, তেমন কোনো কথা বলতো না কারোর সাথে, সময় মতো কাজ করতো, ডিউটি শেষে বাসায় চলে যেত। কাজের মধ্যে শুধু তাজউদ্দিনের সাথেই তার কিছু কথা হতো। তো একদিন রাত্রে ডিউটিতে থাকার সময় তাজউদ্দিন ভাই দেখতে পান এই রাজা মিয়া হসপিটালে এসেছে এবং আসার পর লাশ কাটা ঘরে গিয়েছে, মানে মর্গে গিয়েছে। তো যেহেতু একসাথে দুজন কাজ করেন, তো কাজের ব্যাপারে তো তাদের কথা হইতেই পারে। তো এই তাজউদ্দিন ভাই উনি এই রাজা মিয়াকে ফলো করে ওই মর্গের মধ্যে ঢুকেছেন, মানে লাশ কাটা ঘরে ঢুকেছেন। তো ঘরে ঢুকে দেখেন যে কেউ নাই। তাজউদ্দিন ভাই তো অবাক, উনি মাত্রই দেখলেন রাজা মিয়া এখানে আসলো, এত দ্রুত কোথায় গেল? তাজউদ্দিন ভাই ওখান থেকে বের হন, বের হয়ে এই রাজা মিয়াকে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে রাজা মিয়াকে পাওয়া যায় হসপিটালের 3rd ফ্লোরে। ভয় আর বিচলিত একটা চেহারা নিয়ে দ্রুত হসপিটাল থেকে এই রাজা মিয়া বের হয়ে যাচ্ছে। তো তাজউদ্দিন ভাই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন যে কি ভাই, আজকে তো আপনার ছুটি, তাও হাসপাতালে আসছেন যে, আপনার তো ডিউটির পরে আর খুঁজেই পাওয়া যায় না। তো রাজা মিয়া এই কথার কোনো উত্তর না দিয়ে নাকি পাশ কাটিয়ে চলে যায়। যেহেতু হসপিটালের 3rd ফ্লোর ছিল আইসিইউ আর অন্য সব ইমার্জেন্সি কক্ষগুলো ওইখানে ছিল, তো তাজউদ্দিন ভাই তেমন কিছু না ভেবে তার কেবিনে চলে আসেন। পরের দিন রাজা মিয়া নাকি কাজে আসেনি। তো তাজউদ্দিন ভাই সেটা জানতে পারে অবশ্য তার পরের দিন, কারণ হলো আগের দিন তাজউদ্দিন ভাই ছুটি ছিল। তো তার পরের দিন গিয়ে উনি জানতে পেরেছেন যে তার আগের দিন আর কি এই রাজা মিয়া কাজে আসে নাই। এর পরের দিন রাজা মিয়া কাজে আসে ঠিকই, কিন্তু রাজা মিয়াকে দেখতে শুকনো আর ক্লান্ত লাগছিল। তো রাজা মিয়াকে উনি জিজ্ঞেস করেন যে কি ভাই, আপনার এমন দেখাচ্ছে কেন, শরীর টরীর ভালো নাই? বলে হ্যাঁ, আমার তো আসলে শরীর ভালো যাচ্ছে না। কিন্তু তাজউদ্দিন ভাই কিছুতে বুঝতে পারছেন না যে আচ্ছা 2 দিন আগে রাজা মিয়াকে দেখলাম এমন, এই 2 দিনে রাজা মিয়া এতটা শুকিয়ে গেল কিভাবে? মানুষ অসুস্থ হতে পারে, অসুস্থ হয়ে শুকিয়ে যেতে পারে, তো বলে 2 দিনে এতটা শুকিয়ে যাবে, এও কি সম্ভব নাকি? তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে ওই দিন থেকে চোখে চোখে রাখছেন। তো মূল ঘটনার দিন হসপিটালে পোস্টমর্টমের জন্য একসাথে 2টো লাশ আসে। যেহেতু তাজউদ্দিন ভাই ডিউটিতে ছিলেন একা আর কাজের চাপ বেশি ছিল, তার জন্য রাজা মিয়াকে তার নাইট ডিউটি শুরু হওয়ার আগেই ডাকলেন। রাজা মিয়াও আসলো, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে এভাবে ডেকে আনায় মোটেও খুশি হন নাই, না হওয়ারই কথা। কারণ ডিউটির আগে বা পরে তাকে পাওয়া যেত না, শুধু ডিউটির সময় পাওয়া যেত। তাকে আগে থেকে ডেকে আনা হলে উনি খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কাজ যেহেতু করতেই হবে, তো 2জন মিলে কাজ শুরু করেন। হঠাৎ করে এই রাজা মিয়া নাকি তাজউদ্দিন ভাইকে বলে ওঠেন যে ভাই,
এত বছর কাজ করছেন, এই রক্ত মাংস দেখে খারাপ লাগে না, বা কোনো ধরনের হিংস্র ইচ্ছা জাগে নাই মনে? রাজা মিয়ার কাছে সব কথা শুনে তাজউদ্দিন ভাই তো অবাক হন, আবার রাগও করেন। আর এই রাজা মিয়াকে তাজউদ্দিন ভাই জিজ্ঞেস করেন উল্টো, এই রাজা মিয়া, শরীর ঠিক আছে আপনার? মানসিক অবস্থা ঠিক আছে? এই কি সব যাতা বলেন? মনে রাখবেন এটাই আমাদের কাজ, এটাতেই আমাদের রুজি রুটি। আর যেটাতে রুজি রুটি এই জায়গাতে সবসময় সৎ থাকতে হয়। এখানে কোনো ধরনের অসততা অবলম্বন করলে আল্লাহ নারাজ হন। যেহেতু আমরা এই কাজটাই শিখছি, এটাকেই সততা দিয়ে মনোযোগ দিয়ে করতে হবে। আর এই ধরনের আজে বাজে কথাবার্তা কখনো বলবেন না। তো তাজউদ্দিন ভাই এমনভাবে বলায় রাজা মিয়া ওই সময়ের মতো চুপ হয়ে যান। কাজ শেষ করে তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে বলেন যে কাজ তো শেষ, রাত্রেবার আপনার ডিউটিও আছে, এখন যেহেতু ফ্রি টাইম আপনি বাহির থেকে একটু ঘুরে আসেন। তো রাজা মিয়াও কিছু না বলে ওখান থেকে বের হয়ে যান। কিন্তু তাজউদ্দিন ভাই খেয়াল করেন রাজা মিয়া হসপিটাল থেকে বের না হয়ে সোজা উঠে যান হসপিটালের 3rd ফ্লোরে, যেখানে আইসিইউ আছে। তো তাজউদ্দিন ভাই পেছন পেছন যান। তাজউদ্দিন ভাই লুকিয়ে দেখতে পান রাজা মিয়া হঠাৎ একটা আইসিইউ রুমে ঢুকে পড়েন। তো এটা দেখে তাজউদ্দিন ভাই ভয় পেয়ে ভাবছেন যে এই লোক এখন আইসিইউতে কেন ঢুকলো। তো তাজউদ্দিন ভাই দৌড়ে আইসিইউ রুমের দিকে যান এবং সোজা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। আর ঢুকে যা দেখেন তা দেখে এই তাজউদ্দিন ভাইয়ের তো পিলে চমকে যাওয়ার জোগাড়। এই রাজা মিয়া আইসিইউতে থাকা এক মহিলার ডান কাঁধের কাছে বিশাল একটা হা করে দাঁত বের করে কামড় বসাতে যাবে। আর সে যখন হা করেছে, মানে এত বড় হা উনি কখনো কোনো মানুষকে করতে দেখেননি। মনে হচ্ছে তার মুখ স্বাভাবিকভাবে হা করলে যত বড় হয় এর থেকেও বড় হা। মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক হা না, মনে হচ্ছে উনি কোনো পিশাচ বা অন্য কোনো কিছু। তো উনি যখন কামড় বসাতে যাবে এই সময় রাজা মিয়া তো উনি তো তার কাজে ব্যস্ত, কামড় বসাতে যাবে। তাজউদ্দিন ভাই ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছেন। এখন আইসিইউতে ঢুকে এত জোরে চিৎকার দিয়েছেন, আইসিইউতে খুব পিনপতন নীরবতা থাকে। আর রাজা মিয়া তাজউদ্দিন ভাইকে দেখে মোটেও ঘাবড়ে যায় নাই। মানে তাকে দেখে যে ঘাবড়ে যাবে না, তার ঘাবড়ে যাওয়ার কোনো নাকি চিহ্নই ছিল না। উনি কি করেছেন, একদম সাধারণভাবেই তাজউদ্দিন ভাইয়ের পাশ কাটিয়ে আইসিইউ রুম থেকে রেখে বের হয়ে গেছেন। তাজউদ্দিন ভাই দ্রুত আইসিইউ থেকে বের হন আর নিচে রিসিপশনে গিয়ে বিষয়টা জানান। তো সিকিউরিটি যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা রাজা মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তারা আর কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে আইসিইউতে থাকা ওই মহিলাটির অবস্থা খারাপ হতে থাকে। কারণ হচ্ছে এই তাজউদ্দিন ভাই ওখানে ঢোকার পর ওই বড় হা করেছে, উনি চিৎকার দিলেও কামড় কিন্তু রাজা মিয়া ঠিকই বসিয়ে দিয়েছিল, কিন্তু যেভাবে কামড় দেওয়ার কথা ছিল ওইভাবে দিতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ওই মহিলাটি বেঁচে গিয়েছিল, কিন্তু তারপরে মহিলার অবস্থা তো খারাপ হতে থাকে। ডাক্তার নার্স সবাই ওদিকে ছুটতে থাকেন। তারপর পুলিশ আসে, আর পরের ঘটনা তো সবার জানা। তাজউদ্দিন ভাইয়ের সব বক্তব্য শুনে পুলিশ তো রীতিমতো অবাক বনে যায়। এটা তারা বিশ্বাস করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এটা কি বলে তাজউদ্দিন। তো অনেকে মনে করেছিলেন যারে তাজউদ্দিন যেহেতু ডোমের কাজ করে, যেহেতু স্বাভাবিক মানুষ যে ধরনের কাজ করে ওনারা তো ওইভাবে কাজ করেন না, অনেক সময় মানসিকভাবে ওনারা একটু চিন্তা ভাবনা অন্যরকমও থাকতে পারে, মনে হয় উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু এই যে আমাদের মতি পুলিশ আঙ্কেল, ওনার মনে কিন্তু খটকা লেগেই আছে। উনি অন্য অফিসারদেরকে বলছে যে স্যার না, আসলে কেন জানি মনে হচ্ছে তাজউদ্দিন ঠিকই বলছে, কারণ আমি তো এর আগের যেই জায়গায় ডিউটিতে ছিলাম ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে আমরা কোনো কিছুর কুল কিনারা করতে পারি নাই। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, তাজউদ্দিনকে বিশ্বাস করেন, আমার মনে হচ্ছে ঠিকই বলছে, আমাদের উচিত রাজা মিয়াকে খুঁজে বের করা। তো এই মতি আঙ্কেলের কথায় বিশ্বাস করে পুলিশ এই রাজা মিয়াকে খোঁজার জন্য সারাশি অভিযান শুরু করে। মানে গরু খোঁজা বলতে যেটা বোঝায়, মানে এমন খোঁজা শুরু করেছে রাজা মিয়া কোথায় পালিয়ে থাকবে। কিন্তু না, কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু জেলা না, ওই বিভাগের সব থানায় রাজা মিয়ার ছবি পাঠাই দেওয়া হয়। তো ওই সময় তো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকটা এতটা মানুষের হাতে হাতে ছিল না, ছিল 2007 সালে ছিল হয়তো, কিন্তু এতটা তো মানুষ স্মার্টফোন ব্যবহার করতো না। তো যার কারণে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু তখন ছিল না, একটু সময় লাগে আর কি। তো এই ঘটনার প্রায় 13-14 দিন পর রাজা মিয়ার একটা খোঁজ পাওয়া যায়। জানা যায় সে একটা হসপিটালে ক্লিনার হিসাবে কাজ করছে। এখানে বলে রাখা ভালো যে এই রাজা মিয়া বা এই যে তাজউদ্দিন
ওনারা যারা ডোমের কাজ করেন, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই কিছু ছোটা কাজের জন্য হসপিটালে লোক নিতে হয়, কারণ পার্মানেন্ট কাজের জন্য এই টাইপের লোক পাওয়া যায় না। বিশেষ করে ডোমের কাজের জন্য পার্মানেন্ট লোক পাওয়া খুবই মুশকিল। তাদেরকে হসপিটাল থেকে খবর দেওয়া হয়, তারা আসেন, একটা ভাতা পায় সরকারিভাবে। এই জন্য অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক সরকারি ডোম রয়েছে, আর অন্যগুলো সব ছোটা কাজ করতে আসে আর কি। তো এই টাইপের কাজ, ক্লিনারের কাজ, এগুলো হসপিটালে হর হামেশাই লোকজন আসে আর কি, কাজ করেন আর কি। তো ওই ভাবেই এই ধরনের কাজ পেতে, যারা এই টাইপের কাজ করেন তাদের কাজ পেতে খুব একটা সমস্যা হয় না আর কি। তো এই রাজা মিয়া একটা হসপিটাল ক্লিনার হিসেবে কাজ করছিল। তো রাত 10:30টায় খবর পাওয়া মাত্রই পুলিশের একটা ফোর্স দ্রুত ওখানে যায়, আর ওই ফোর্সের মধ্যে এই মতি আঙ্কেলও ছিল, এবং তাদের ওই থানার মোট 8 জন পুলিশ সদস্য ছিল এই মতি আঙ্কেল সহ। তারা ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা জানিয়ে দেন যে তারা আসার আগে কোনোভাবেই যেন এই রাজা মিয়া হসপিটাল থেকে বেরোতে না পারে, আর তাদেরকেও খুব সতর্ক অবস্থানে থাকতে বলেন, এবং রাজা মিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে পুলিশ আসছে এবং সবাই তাকে সন্দেহ করছে। এটা কিন্তু পুলিশকে বলে পুলিশ থেকে ওই কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছিল। সবাই তো যে যার মতো অ্যালার্ট, সবাই রাজা মিয়ার দিকে নজর রাখছে, কিন্তু রাজা মিয়া এগুলো খেয়াল করে নাই। তো রাজা মিয়া তো ধরা পড়বে, এটাই স্বাভাবিক। পুলিশ চলে আসে, পুলিশ চলে আসার পর রাজা মিয়াকে পাওয়া যায়। তাকে পাওয়া যায় কোথায়? লাশ রাখার যে ফ্রিজিং রুম ছিল সেইখানে। মূলত সে যখন ওইভাবে ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকেছে, তখন হসপিটাল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ওই ঘরে তাকে আটকে দেওয়া হয়েছে বাইরে থেকে। কারণ বারবার নজর রাখা, একটা সময় সে সন্দেহ করতেই পারে যে আমাকে নজর রাখছে, পালাই। তখন যদি সে ছুট পেয়ে পালিয়ে যায় তখন তো আরেক সমস্যা হবে। এই জন্য শেষ দিকে এসে রাজা মিয়াকে একটা ঘরের বাইরে থেকে লক করে দেওয়া হয়। তো সে তো বুঝে যায় যে ঘটনা তো ঘটে গেছে, আমি তো আটকে গেছি। এর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ আসার পর তাকে ওখান থেকে বের করে থানায় নিয়ে আসা হয় আর কি। তারপর রাজা মিয়াকে বলে যে সব কিছু খুলে বলো, কিভাবে কি হলো, তুমি যে এই কাজগুলো করেছো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কেন করলা, কি উদ্দেশ্যে করলা, কি শত্রুতা ছিল তাদের সাথে, আর এর সাথে কে কে জড়িত আছে। তখন রাজা মিয়া এক রোমহর্ষক বিবরণ দেন। রাজা মিয়া কিন্তু কোনো পিশাচ ছিল না, সে মানুষই ছিল। কিন্তু তাহলে এই ধরনের ঘটনা সে কেন ঘটালো? চলুন শুনি সেই ঘটনা। রাজা মিয়া বলে ঘটনাটা শুরু 2006 সালের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসের দিকে। উনি বিভিন্ন হসপিটালে ডোমের কাজ করতেন, পার্মানেন্ট কাজ করতেন না, ডাকলে যেতেন। তো সেখানে এক রুগীর আত্মীয়ের সাথে তার পরিচয় হয়। উনি পেশায় নাকি একজন তান্ত্রিক ছিলেন, ওই আত্মীয় আর কি। তো সেই লোকের নাম জানা যায়নি। তো যিনি রাজা মিয়াকে অফার করেন যে তার একটা কাজ আছে, তার একটা সাধনা আছে, এই সাধনাটা শেষ করতে একটা মাত্র যজ্ঞ বাকি আছে, এটা করতে পারলেই উনি বিশাল শক্তিশালী হয়ে যাবেন, বিশাল কিছু হাসিল করতে পারবেন। আর রাজা মিয়া যদি ওই কাজে তাকে সাহায্য করে তাহলে তাকে অনেক অর্থকড়ি দেয়া হবে বলে রাজা মিয়াকে লোভ দেখানো হয়। কথাবার্তা বলতে বলতেই নাকি রাজা মিয়ার হাতের মধ্যে 10,000 টাকা দিয়ে দেয়া হয়। 2006 সালে একসাথে 10,000 টাকা হাতের মধ্যে পেয়ে রাজা মিয়া তো আকাশ থেকে পড়ে এবং খুশিতে তো আটখানা। আর রাজা মিয়াও পড়ে যায় লোভে। রাজা মিয়া কৌতূহল নিয়ে জানতে চান যে আসলে আমি কাজটা কি করব আর কিভাবেই বা করব। বলে যে সবই জানতে পারবা। তো আস্তে আস্তে দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই তান্ত্রিক কিন্তু কখনোই রাজা মিয়াকে তার বাসার ঠিকানা দিত না। তো একদিন এই রাজা মিয়াকে তার বাসায় নিয়েও যায়, কিন্তু যাওয়ার আগে তার চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায় যেন সে পথ চিনতে না পারে। তো রাজা মিয়ার কারণ জিজ্ঞেস করলে ওই তান্ত্রিক বলে এটাও নাকি তার সাধনার একটা অংশ। কারণ হচ্ছে তার এই যজ্ঞের মধ্যে তৃতীয় কেউ আসতে পারবে না, এটাই নাকি নিয়ম। তারপরও তান্ত্রিক রাজা মিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছেন, আর এই সমস্ত কারণে চোখ টোক বেঁধে নিয়ে এসেছেন। তো রাজা মিয়া এগুলা নিয়ে তাকে খুব বেশি প্রশ্ন করেন নাই। তো রাজা মিয়াকে যখন তান্ত্রিকের বাসায় নিয়ে যাওয়া হয় তখন এই রাজা মিয়াকে তার কাজ কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেওয়া শুরু করেন। তো রাজা মিয়াকে তার কাজ বুঝিয়ে বলেন না, কাজটা এমন হবে যে নতুন বছর 2007 সাল শুরু হওয়ার 3 মাস পর পর মোট 3 জনকে বলি দিতে হবে। এটা কেমন? এটা হচ্ছে রাজা মিয়াকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যাকে জীবিতও বলা যাবে না আবার মৃতও বলা যাবে না। এখন এই ধরনের লোক কোথায় খুঁজে পাওয়া যাবে? তখন ওই তান্ত্রিক বলেন এই ধরনের লোক শুধু পাওয়া যাবে আইসিইউতে।
যেটা হসপিটালের যে আইসিইউ ওইখানে এই টাইপের লোক পাওয়া যায়, যাদের সেন্স থাকে না, লাইফ সাপোর্টে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, তাদেরকে জীবিতও বলা যায় না, মৃতও বলা যায় না। এই ধরনের গুরুতর রোগী তাকে খুঁজে বের করতে হবে। তো রাজা মিয়াকে সে আরো কিছু বলে দেন এবং তান্ত্রিক বলেন যে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, তো আপনি শুধু এই টাইপের লোকের কাছে যাবেন, একটা সিরিঞ্জ নিয়ে যাবেন, তার শরীরের কোনো একটা অংশ থেকে এক সিরিঞ্জ রক্ত বের করে নেবেন। এখন রাজা মিয়া যেহেতু ডোমের কাজ করতেন, শরীরের কোন রগে ইনজেকশন পুশ করবেন এটা কিন্তু তার খুব ভালোই জানা ছিল। তো উনি চিন্তা করলেন এ আর কঠিন কি, এ তো একদম সহজ কাজ, মানুষকে তো খুন করতে হবে না, একটু রক্তই না হয় বের করে আনতে হবে, এটা উনি পারবেন। এরপর এই তান্ত্রিক রাজা মিয়ার সাথে এক ভয়ানক খেলা খেলেন, যেটা রাজা মিয়া নিজেও বুঝতে পারেনি। তান্ত্রিক রাজা মিয়ার উপর এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেন। রাজা মিয়া কিন্তু ওই সময় ওটা বুঝতে পারেনি, উনি বুঝেছিলেন পরে। রাজা মিয়াকে সব বুঝিয়ে ওই দিনের মতো বাসায় ফিরিয়েও দিয়ে যান, আবার চোখ বেঁধে একটা জায়গায় এনে ছেড়ে দিয়ে যান, কারণ তার বাড়ির পথ যাতে উনি চিন্তা না পারেন, এইভাবে আর কি। তো তাদের কাজের ঠিক সময় কিন্তু আস্তে আস্তে এগোতে থাকে। প্রথম ঘটনার দিন রাজা মিয়ার সাথে কিন্তু এই তান্ত্রিক দেখা করেন, নিজেই এসে সব নতুন করে আবার বুঝিয়ে দেন, আবার টাকা দিয়েছেন তাকে, কাজটা যেন ঠিকঠাকভাবে করতে পারে, এইভাবে তাকে মোটিভেট করতে থাকেন। তো ঘটনার দিন রাত 1টা রাজা মিয়া সব কাজ শেষ করে একটা সিরিঞ্জ নিয়ে লুকিয়ে হসপিটালের আইসিইউতে ঢোকেন। আর আইসিইউতে ঢুকেই নির্দিষ্ট একটা রোগীর শরীর থেকে, একটা পুরুষ রোগী ছিল, শরীর থেকে এক সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছেন, কাজ শেষ, চলে আসবেন। হঠাৎ করে রাজা মিয়ার মাথায় দেয় এক চক্কর, নিজের শরীরের উপর আর নাকি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, শরীরের উপর সব ধরনের কন্ট্রোল উনি হারিয়ে ফেলেন। তো ওনার কাছে নাকি মনে হচ্ছিল তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিছু বুঝে ওঠার আগেই আইসিইউতে থাকা ওই লোকটার মুখ চেপে ধরে ডান কাঁধে নাকি সজোরে একটা কামড় বসিয়ে দেন। কিন্তু রাজা মিয়া উনি কামড় বসাচ্ছিলেন, কিন্তু বুঝতে পারছেন এই কাজটা উনি করছেন না, আর এক কামড়ে তার ডান কাঁধের মাংস ছিঁড়ে নেন। তো ছিঁড়ে নেওয়ার পর এখন ওই লোক তো আসলে সেন্সে নাই যে উনি চিৎকার দেবেন, মানে যার ছিঁড়ে নেওয়া হয়েছে কামড় দিয়ে কাঁধের মাংস। তো এরপরে কি হয়, রাজা মিয়ার মাথা ঘুরে উনি ফ্লোরে পড়ে যান। এরপরে বুঝতে পারেন এখানে তো থাকা যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তো উনি দ্রুত ওইখান থেকে কোনো মতে উঠে বের হয়ে যান, বের হয়ে চলে যান। তো এরপরে যখন মানে ওই সময়টাতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেতে আসলে ডাক্তার নার্স কম থাকে, ওনাদের তো আবার রেগুলার ডিউটি করতে হয়। দেখা যাচ্ছে উনি যখন রাতে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে, 5-10 মিনিটের জন্য হয়তো বা একটু চা খেতে গেলেন বা একটু রাউন্ড দিয়ে আসছেন আশেপাশে। মূলত এই সুযোগে রাজা মিয়া ঢুকেছিল, আর এই সুযোগটা সে যথাযথভাবে কাজেও লাগিয়েছিল। সে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যখন নার্স আসে, নার্স এসে এই ধরনের ভয়ানক অবস্থা যখন দেখতে পায়, তখন নার্স তো হসপিটালে উপস্থিত অন্যদেরকে খবর দেন, তারা দ্রুত পুলিশকে ডাকেন, যেহেতু এটা পুলিশ কেস ছিল। তো এইভাবেই কিন্তু ওই লোকটি মারা গিয়েছিল, কিন্তু কে এই কাজটি করেছে এটা কেউ ধরতে পারেনি। আর রাজা মিয়া যেহেতু ডোম, সে হসপিটালে আসে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করেও আসলে পুলিশ কোনো তথ্য পায়নি। তাকেও যে জিজ্ঞাসাবাদ করে নাই তা কিন্তু না, কিন্তু এরপরে কিন্তু রাজা মিয়া ওই জায়গা থেকে চলে গিয়েছিল। আর এই ধরনের ডোম আসে যায়, হসপিটাল কর্তৃপক্ষ এগুলো নিয়ে খুব বেশি আসলে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি। তো রাজা মিয়াও কিন্তু ওই যে সিরিঞ্জের যে রক্তটা, সিরিঞ্জের মধ্যে থাকা রক্তটা, এটা কিন্তু সে তান্ত্রিকের কাছে উনি দিয়ে দিয়েছিলেন। তো তান্ত্রিক তো আর কোনো কথা না বলে রক্ত নিয়ে চলে যায়। তখন নাকি রাজা মিয়া ওই তান্ত্রিককে আবার ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো ওই দিন রাতে আমার কি হইলো? রক্ত নেওয়ার পর আমি কিছু একটা করলাম, মনে হলো আমি কাউকে কামড় দিলাম, এবং পরে জানলাম যে ওই রুগীটা মারা গেছে। রক্ত নিলে তো মারা যাওয়ার কথা না, আমি কামড় কেন দিলাম? এই কাজটা তো ঠিক হইলো না, আমার তো শুধু রক্ত নেওয়ার কথা ছিল, কিন্তু এই কাজটা আমি কেন করলাম আমার তো মনে পড়ে না, আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তখন নাকি ওই তান্ত্রিক বলে ওঠে, কি মিয়া টাকা নিছো, কাজ তো তোমাকে করতেই হবে। তখন রাজা মিয়া বলে, আমি তো এই ধরনের কাজের জন্য তোমার কাছ থেকে টাকা নেই। তখন ওই তান্ত্রিক নাকি বলে, তুমি এখন তোমার ইচ্ছায় কিছু করতে পারবা না, আমি যা চাইবো তুমি সেটাই করবা, কারণ তোমার সব কন্ট্রোল এখন আমার হাতে। তান্ত্রিকের এইসব কথা শুনে রাজা মিয়া তো পাগল প্রায় অবস্থা। তো
প্রথম ঘটনার পর রাজা মিয়া নাকি অনেকদিন অসুস্থ ছিল। ওই প্রথম হসপিটালে চাকরি ছেড়ে দেয়। রাজা মিয়া প্রায় 1 মাস অসুস্থ ছিল, আস্তে আস্তে সুস্থ হয়। এভাবে কেটে যায় প্রায় 2-2.5 মাস। ততদিন তান্ত্রিকের কোনো খোঁজ খবর ছিল না। রাজা মিয়া সুস্থ হয়েছে, আর হঠাৎই একদিন ওই তান্ত্রিকের সাথে দেখা, মানে তান্ত্রিক নিজেই এসে তার সাথে দেখা করেছে। তান্ত্রিক এসে রাজা মিয়াকে বলে যে পরবর্তী একটা কাজের সময় হয়েছে, তার কাছে একটা হসপিটালের খোঁজ আছে, আর এই তান্ত্রিকই নাকি তাকে ওখানে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করে দেবে, আর কি কাজ করতে হবে এগুলো পরে বলে দেবে। তো রাজা মিয়া প্রথমে বলে না আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক বলে না তা তো হবে না, তোমাকে আমি সুস্থ করলাম তদবির করে, তুমি তো টের পাও নাই, আর তুমি আমাকেই না করতেছো, তাহলে কিন্তু আমি এমন কিছু কাজ করব সব লোকজন জেনে যাবে যে ওই হসপিটালের ওই অপকর্মটা তুমি করেছিলে। মানুষ তো আর আমাকে চেনে না, তখন তোমার জেল হবে, ফাঁসি হবে। তখন রাজা মিয়া বুঝতে পারেন যে হায় হায় কি বিশাল বড় বিপদে আমি পড়ে গেছি, আমি তো বিশাল একটা ঝামেলায় ফেসে গেছি, আর এই লোকটা এখন আমাকে এই জেল ফাঁসির ভয় দেখিয়ে ও আমাকে দিয়ে কাজ করিয়ে নিবে। উনি কোথাও আশ্রয় নিয়ে এই তান্ত্রিকের হাত থেকে পার পাবেন না, এটা কিন্তু উনি বুঝে যান। কি আর করা, উনি তান্ত্রিকের কথা মতো কাজ করবেন বলে মনস্থির করেন। তো রাজা মিয়া এই ভয়ানক কাজটার একটা শেষ চাচ্ছিলেন। উনি চিন্তা করেন মাত্র 3টা কাজ করতে হবে, এরপর তার কোনো কাজ করতে হবে না, কোনো মতে বাকি 2টা করি। তো তান্ত্রিকের কথা মতো ওই হসপিটালে যায়, এবং সেকেন্ড ঘটনা যেটা, এই ঘটনা যখন ঘটাবে তখনই এই তাজউদ্দিন ভাইয়ের কাছে উনি ধরা পড়ে যান, আর সেটা জানাজানি হয়ে যায়। আর ওই মহিলাও তো মারা যান না। আর এই ঘটনা যখন মানে জানাজানি হয়ে যায়, এরপরে এই রাজা মিয়া তো হসপিটাল থেকে পালিয়েছে, আর তান্ত্রিকের বলে দেয় একটা জায়গায় তান্ত্রিকের সাথে সে দেখা করতে যায়। এদিকে পুলিশ রাজা মিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রাজা মিয়ার অবস্থা কিন্তু একদম করুণ ছিল। সেকেন্ড কাজটায় রাজা মিয়া সফল হয়নি দেখে তান্ত্রিক তো খুব রেগে যায়। মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা তাদের শেষ করতে হবে। তান্ত্রিক কিছুদিনের মধ্যেই আর একটা হসপিটালের খোঁজ পেয়ে যায় এবং রাজা মিয়াকে সেখানে পাঠায় একটা ক্লিনারের চাকরি দিয়ে। কারণ এই টাইপের লোকদের আসলে খুব একটা তথ্য হসপিটাল কর্তৃপক্ষ নেয় না, কারণ এই টাইপের লোক পাওয়াও আর মুশকিল হয়। এই জন্য কোনো লোক পেলে, এই টাইপের দক্ষ লোক পেলে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে নেয়। তো এরপর রাজা মিয়া তো ওইখানে কাজ শুরু করে, আর এরপরই তো রাজা মিয়া ধরা পড়ে যায়। রাজা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তান্ত্রিকের চেহারার বর্ণনা উনি দিয়েছেন, তান্ত্রিককেও খোঁজা শুরু হয়, কিন্তু তান্ত্রিকের বাড়ি তো রাজা মিয়া চিনতেন না। তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তান্ত্রিকের বাড়ির ঠিকানা দিতে পারেনি। খালি বলেছে তান্ত্রিককে তার সামনে যদি নিয়ে আসা হয় তাহলে উনি চিনতে পারবেন। কিন্তু তান্ত্রিক কোনো আসলে এমন কোনো ক্লু রেখে যায় নাই যাতে করে তার খোঁজ খবর পাওয়া যাবে। পুলিশ তাদের মতো করে তথ্য নিয়েছিল, কিন্তু তান্ত্রিকের খোঁজ খবর আসলে পাওয়া যায়নি। এখন কথা হলো, পুলিশ তদন্ত করতে থাকে ওই প্রথম যেই হসপিটালে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে যেই সমস্ত রোগীগুলো ওই সময় ভর্তি হয়েছিল, কোন রোগী ভর্তি হয়েছিল, তাদের রিলেটিভ কারা ছিলেন, যারা অন্তত ওইখানে তথ্য দিয়ে ভর্তি করিয়েছিলেন, নিজের নাম লিখিয়েছিলেন, ফোন নাম্বার লিখিয়েছিলেন, এরকম কিছু। সেখানেও কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। যতটুকু তথ্য পাওয়া যায়, মানে যতটুকু খুব ভালো মতো তদন্ত করে যেটা পাওয়া যায় সেটা হলো অন্য সবার সবকিছু পাওয়া গেলেও একটা তথ্যে গরমিল পাওয়া যায়, পরে দেখা যায় তথ্যটা ভুল ছিল, মানে মিথ্যা ছিল। তার মানে ওই জায়গাতে সে মানে মিথ্যা তথ্য দিয়েছিল ওই তান্ত্রিক। তান্ত্রিক খুবই চালাক ছিল, মূলত তান্ত্রিককে খুঁজতে গিয়ে সমস্ত তথ্য বের হয়ে আসে। তো রাজা মিয়া কিন্তু সে যতই তার উপর নিয়ন্ত্রণ থাক না থাক, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয় এবং তার বড় ধরনের একটা শাস্তিও হয়। মৃত্যুদণ্ড হয় নাই, তার খুব বড় ধরনের একটা শাস্তি হয়েছিল। আর এই মতি আঙ্কেল ওই থানাতেই আরো 4 বছর ছিল। তো মতি আঙ্কেল যেভাবে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করেছিলেন এই রহস্য উন্মোচনের, এতে করে ওনার সিনিয়ররা ওনার পর খুবই খুশি হন, কারণ এই ধরনের একটা বিষয়, জঘন্য একটা বিষয়, এই বিষয়টা উন্মোচিত হলো। তো এটা তো আসলে একটা হত্যাকাণ্ড হিসাবে ফাইল হয়, এখানে তো কোনো তান্ত্রিক বা এই টাইপের কোনো কিছু, কারণ এটা তো প্যারানরমাল, এই বিষয়গুলো তো আইনের মধ্যে আসলে আসে না, তাই না? তো তান্ত্রিকের কোনো খোঁজ খবর আসলে পাওয়া যায়নি, বা পরবর্তীতে পাওয়া গিয়েছিল কিনা এই বিষয়ে এই আবরার ভাই আমাদেরকে কিছু জানাতে পারেননি, বা অন্য কেউ আসলে ওইভাবে জানেনও না। আর এই যে মতি আঙ্কেল, উনি কিন্তু মারা গিয়েছেন, আমরা শুরুতে বলেছি, উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুক। আপনারা সবাই মতি আঙ্কেলের জন্য দোয়া করবেন। সেই সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা প্রতিনিয়ত
অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের সক্ষমতা বাড়িয়ে দিন, তাদেরকে সুস্থ রাখুন, তারা তাদের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার থাকুক, ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকুক, যাতে করে তাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় বিনা কারণে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটা ঘটছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার। আর ঘটনা ঘটে ওই আঙ্কেলের ভাগ্নের সাথে। আর উনি বলল ওনাদের এলাকায় এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করা ঘটনা, সবাই জানে। আঙ্কেলের ভাগ্নের নাম সুদীপ। ছেলেটা ছোটবেলা থেকে বেশ ধার্মিক ছিল, ওনারা সনাতন ধর্মের। সুদীপদের বাড়ি ছিল পাহাড়ি সাইডে। সুদীপ এমনিতেই ছোটবেলা থেকে প্রচুর মেধাবী এবং ধার্মিক ছিল। ধর্মকর্মের প্রতি ওর আগ্রহ অনেক বেশি। যে কোনো পূজা অর্চনা যাই থাকুক না কেন সেগুলোও খুব ভালোভাবে মেনটেন করতে পারত। তাছাড়া ওদের অনেকগুলো মন্ত্র আছে যেগুলো প্রায় বেশিরভাগই ওর মুখস্থ। সেই সুবাদে সুদীপকে বলতে গেলে সবাই জানে যেহেতু মেধাবী, তবে আবারও যেমন মেধাবী তেমন দুষ্ট, এক কথায় বলতে গেলে ডানপিতে স্বভাবের। একদিনও ও আর ওর কিছু বন্ধুরা মিলে পাহাড়ে যায়। সুদীপরা পাহাড়ে থাকে ঠিকই, কিন্তু ওরা পাহাড়ি না। জেনুইন যারা পাহাড়ে থাকে কিছু ছেলে আছে যারা বৌদ্ধ ধর্মের, ওই টাইপের ছেলেদের সাথে সুদীপের পরিচয় হয়। ওদের সাথে মেলামেশা শুরু করে এবং প্রায় পাহাড়ি এলাকায় যায় সুদীপ। একদিন সুদীপ জানতে পারে পাহাড়ে এক তান্ত্রিক আসছে, যিনি কিছুদিন আগে ওই এলাকায় কোনো একটা কাজের উদ্দেশ্যে এসেছিল। সুদীপের বন্ধুদের মাধ্যমে জানতে পারে ওই এলাকায় এমন একটা তান্ত্রিক আছে যে নিরিবিলি এলাকায় তন্ত্রমন্ত্র করে। সুদীপের ছোটবেলা থেকে ধর্মের দিকে, শাস্ত্রের দিকে, মন্ত্রতন্ত্রের দিকে অনেকটা আগ্রহ ছিল, মন্ত্র শিখতে পছন্দ করত। তাই সুদীপ একদিন ওর একজন বন্ধুর সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের সাথে তার টুকটাক কথাবার্তা হয়। সুদীপ তান্ত্রিককে অনেক অনুরোধ করে কিছু মন্ত্র শেখানোর জন্য, বলে যেসব কাজে আগ্রহ আছে। প্রথমে তান্ত্রিক না করলেও পরে উনি সুদীপের ভেতরে মন্ত্র শেখার, তার কথা বলার ধরন, অ্যাক্টিভিটি ভালো লেগে যায়। মানে ওই মন্ত্র শেখার মতো ফিট মানুষ লাগে তার কাছে। পরে তান্ত্রিক অনেক ভাবনা চিন্তা করে রাজি হয় এবং বলে ঠিক আছে। সুদীপ ওর বাবা মায়ের একমাত্র ছেলে। যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন তার একমাত্র বোনের ছেলে হচ্ছে সুদীপ। সুদীপের বাবার কিছু ব্যবসা আছে, উনি ওগুলোই দেখাশোনা করেন। সেই প্রেক্ষিতে সুদীপ অনেক আদরের। একদিন বেশ ভোরবেলা সুদীপ সেই তান্ত্রিকের কাছে যায় মন্ত্র শেখার জন্য। সুদীপকে টুকটাক কিছু কাজ করে দেওয়ার কথা বলে এবং সুদীপও সেই কাজগুলো করে। এদিকে তান্ত্রিক কিছু মন্ত্র সুদীপকে শিখিয়ে দেয় এবং সুদীপও সেগুলো খুব জলদি আয়ত্ত করে নেয়। এভাবে টুকটাক চলতে থাকে। একটা সময় সুদীপ সেই তন্ত্রমন্ত্রের মধ্যে ভালোভাবে জড়িয়ে পড়ে। সুদীপ তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। তন্ত্রমন্ত্র চক্করে সে পড়াশোনা বাদ দিয়ে এই তন্ত্রমন্ত্রের কাজই সবার চোখের আড়ালে চালিয়ে যেতে থাকে। বিভিন্ন জেলাতে যায়, বিভিন্ন জায়গায় যায়। সুদীপের ওই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা সুদীপের বাবার চোখে পড়ে। মনে মনে ভাবে যে তার ছেলে হয়তো বা অন্য কোনো লাইনের দিকে চলে যাচ্ছে, সেটা তাদের সুবিধার জন্য না, সুবিধাজনক না আর কি। তাছাড়া বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে ইদানিংকালে। তাই তো উনি চিন্তা করে ছেলেটার তো বেশি বয়স না, 17-18 বছর, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তেমন পড়াশোনাও করছে না। পরে ওকে বাসায় পেলে সুন্দর করে বুঝিয়ে দেখবে আর জিজ্ঞাসা করবে যে আমাকে ব্যবসার কাজে হেল্প করবে কিনা। পরে সুদীপ বাসায় আসলে ওর বাবা ওকে জিজ্ঞেস করে, কিন্তু সব কথা শোনার পর সুদীপ কিছুই বলে না, বরং তারপর দিন সে তার ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য উধাও হয়ে যায়। 2 দিনের জন্য উধাও হওয়াতে সুদীপের বাবার অনেকটা রাগ হয়। সুদীপের বাবা বেশ রাগী মানুষ ছিল। ওনার রাগ হওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলেকে আমি এইভাবে বুঝিয়ে বললাম আর আমার কথাকে পাত্তা না দিয়ে চলে গেল, এবার আসুক। তো সুদীপের বাবা অপেক্ষা করছিল সুদীপ কখন বাড়ি ফিরবে। সুদীপদের বাড়িটা এমন জায়গায় ছিল যে সেটা একটা বেশ নিরিবিলি এলাকায়, পাহাড়ি এলাকায়। আমরা যেমন দেখতে পাই ছোট ছোট ঘর থাকে, তাও একটা লং ডিস্টেন্স মেনটেন করে। সুদীপদের বাড়িটাও সেম, তবে অন্যান্যদের তুলনায় বেশ পরিপাটি পরিবেশ ছিল সুদীপদের বাড়ির। সুদীপ 2 দিন পর বেশ রাতে বাসায় ফিরে। তখন সুদীপের মা জিজ্ঞেস করে সুদীপ যখন বাসায় ফিরে এবং চুপি চুপি সুদীপকে ওর ঘরে পাঠায় দেয়, ওর বাবার চোখের আড়াল করে, যদি একমাত্র ছেলে। সুদীপ বাসায় আসার পর একদিন কেটে গেল এবং বাসা থেকে ভোরবেলা আবার বের হলো। তো ওই দিন সুদীপের বাবার সাথে সুদীপের দেখা হয়নি। তাছাড়া সুদীপের বাবার যেহেতু দোকান আছে, ওনার ব্যবসা করতে হয়, তো উনি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে, যার জন্য সুদীপের সাথে ওর বাবার দেখা হয়নি।
সুদীপের বাবা সন্ধ্যার দিকে বাসায় এসে দেখে সুদীপ ওর নিজের ঘরে। সুদীপের বাবা সুদীপকে ডাকলো এবং বললো, কি ব্যাপার, তোমাকে যে ব্যবসার কথা বললাম তুমি তো আমাকে কিছু বললা না। সুদীপ বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সাথে দোকানে কাজ করব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। সুদীপের বাবা বললো, আচ্ছা ঠিক আছে, তবে এর মধ্যে তুমি বাড়ি থেকে উধাও হয়ে যেও না আবার। এই কথা বলে সুদীপের বাবা ওনার ঘরে চলে যান এবং গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। হঠাৎ করে সুদীপের বাবার ঘুম ভাঙে এবং উনি বিশ্রী গন্ধ অনুভব করেন। উনি প্রথমে ভাবলো যে আশেপাশে কোনো জীবন্ত জীবজন্তু মারা গেল কিনা বা কোনো ইঁদুর মরল কিনা, কিসের গন্ধ, পাহাড়ি এলাকা অনেক কিছু মরে থাকতে পারে। পরে সুদীপের বাবা শোয়া থেকে উঠলো, উঠে খুঁজতে লাগলো কোথাও কিছু মরে পড়ে আছে কিনা। আসলে গন্ধটা বেশ তীব্র ছিল। ওনাদের বাসাটা 3 রুমের বাসা ছিল। প্রথমে ঢুকতেই সুদীপের রুম, তারপর ড্রয়িং রুম, তারপর ছোট্ট একটা বারান্দা, তারপর হচ্ছে সুদীপের বাবা মার রুম। আরেকটা রুম আছে যেটা গেস্ট রুম, মাঝে মাঝে দোকানের জিনিসপত্র ওখানে রাখা হতো, আর তাদের ওয়াশরুমটা বাসা থেকে বাইরে। রাত 1:30 সুদীপ বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়, চারদিকের গন্ধটার উৎস খুঁজতে থাকে। বাড়ির সামনে উঠানের মতো আছে, উনি ভালো করে চারদিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে কিছু পায় না। পরে উনি আস্তে আস্তে সামনের দিকে আগায়, গন্ধটা একটা অনুভব করতে থাকে সুদীপের ঘর থেকে আসছে। আস্তে আস্তে সুদীপের ঘরের কাছে যায়। সুদীপ ঘরে যাওয়ার পর উনি দেখে সুদীপের ঘরের দরজাটা হালকা করে ভিড়ানো, ভেতর থেকে লক নাই। উনি সরাসরি কি করে না ঢুকে হালকা ঢুকিয়ে দেখে সুদীপ কি করে। দেখলো সুদীপ পদ্ম আসনের মতো বসে আছে, আর সুদীপের সামনে একটা সার্কেলের ভেতর কিছু জিনিস রাখা। সবচেয়ে ভয়ের জিনিসটা হচ্ছে সুদীপের বাবা দেখে সুদীপের চোখ বন্ধ, আর ওই সার্কেলের এক কোণে একটা প্রদীপ রাখা, ঠিক মাঝখানে একটা মানুষের মাথা রাখা। মানুষের মাথাটা দেখতে এমন ওইটার মুখের চামড়া টামড়া কিছুই নাই, বেশি দিন আগের না মাথাটা। সুদীপের সামনে যেই মানুষটার মাথা রাখা আছে সেটা হয়তো 6-7 দিন আগে মারা গেছে, এমন একটা মানুষের মাথা নিয়ে আসছে সে। কিছু অগণিত পোকা ওই মাথাটার মধ্যে নড়াচড়া করছে। সেই মাথাটার সামনে নিয়ে সুদীপ বিড়বিড় করছিল। মাথাটার সাথে পোকাগুলো যখন সার্কেলের লাইন ক্রস করতে চেষ্টা করে তখন এটা মরে যাচ্ছে। এই দৃশ্য আর গন্ধে ওনার নাড়ি উল্টে আসার মতো অবস্থা। তিনি এবার বুঝতে পারলেন মাথাটা থেকেই মূলত গন্ধটা আসছে। সুদীপের বাবা এই অবস্থা দেখে ওনার প্রায় অনেকটা বমি করে দেওয়ার অবস্থা। উনি এগুলো দেখে ওই দিন রাতে সুদীপকে আর কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। আর যেহেতু উনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছে ওনার ছেলে তন্ত্র সাধনার পেছনে জড়িয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে, এখন যদি কিছু বলে এই অবস্থায় সুদীপের যদি ধ্যান ভেঙে যায় তাহলে ওনার ছেলের বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু উনি সনাতন ধর্মের, ওনার এইসব সম্পর্কে এইসব জিনিস আমার ভালো আইডিয়া ছিল, সেজন্য তিনি সুদীপকে আর ডাকেনি, ওর ধ্যান নষ্ট করেনি, ওনার রুমে চলে যায়। তিনি সারা রাত তিনি ঘুমাতে পারেনি ছেলের চিন্তায়। ভোর হলে উনি সুদীপকে ডাকার পর সুদীপ আসে এবং ওর বাবাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি শুরু করেছো, কেন করছো? বকাঝোকা করে। এক পর্যায়ে সুদীপ ওর বাবাকে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এরকম কিছু আর করে বাসায় আসবো না বা বাসায় করবো না। সুদীপের বাবা তখন বলে, তুমি বাসায় করবো না তার মানে কি তুমি বাইরে এগুলা করে বেড়াবা? তুমি কি এগুলো বাদ দিবে নাকি তোমার কোনো কথা, তুমি আমার কোনো কথা শুনবা না? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আত্মহত্যা করবো। সুদীপ তার বাবার মুখ থেকে কথা শুনে বলে, আচ্ছা বাবা তুমি যা বলে আমি তাই করবো। তো সুদীপের বাবা কি করে, 1 সপ্তাহের মধ্যে সুদীপের বিয়ে ঠিক করে ফেলে। সুদীপের মামা চাচা যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে বলে যে এখন তো সুদীপের এই অবস্থা, তো এই মুহূর্তে কি করা যায়, তো পড়াশোনা করছে না, ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে, তো এইসব তন্ত্র সাধনার ফল তো ভালো কিছু না। সবাই মিলে বলে যে ঠিক আছে, একটা বিয়ে শাদী করাই দিলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে, বিয়ে করাই দেন। এবার সবার এমন সম্মতি পেয়ে সুদীপকে 1 সপ্তাহের মধ্যে মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়া হয়। বউ ঘরে আসে। এর মধ্যে সুদীপের বউ আসার পর সুদীপের মধ্যে বেশ পরিবর্তন। আগে যেমন ও এখানে সেখানে যাওয়া আসা করতো, এখন এই যাওয়া আসাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু সুদীপ দিনের বেলা যেমনই থাকতো, রাতের বেলা সে নির্দিষ্ট সময় বাইরে যেত এবং বলতো বাইরে থেকে ঘুরে আসি। তো সবাই এটা নর্মালি নিত। সুদীপের স্ত্রী একমাত্র জানতো যে সুদীপ গভীর রাতের বেলাও বের হয়। আর সুদীপের বউ যেহেতু নতুন, তাই সুদীপকেও জিজ্ঞাসা করে না, পরিবারকেও জানায় না। সুদীপ কি করতো ওই রাতের বেলায়, কি বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র মনসান্তনা করতো, এভাবে তো ভালোভাবে দিন যাচ্ছিল। দিনের বেলা থেকে দেখে না সুদীপকে বের হতে। সবাই ভাবে যাক সুদীপ মন দিয়ে সংসার করছে, সংসারই হয়েছে। ওর বাবা যেহেতু সংসার চালাচ্ছে, এমন না যে সুদীপের কাজ করতেই হবে, সংসার চালাতেই হবে। তবে সুদীপের বাবা মনে মনে বলছে থাক, ইয়াং ছেলে এখন কাজ করতে চাচ্ছে না, হয়তো বছর খানেক পরে নিজেই কাজটা ধরবে। ভালো 5-6 মাস কাটে।
একটা পর্যায়ে সুদীপের বউ কনসিভ করার পরে সুদীপের বউয়ের যখন 3 মাস কি 4 মাস, তখন সুদীপের বউয়ের সাথে কিছু সমস্যা শুরু হয়। সুদীপ রাতে যখন বাইরে থাকতো বা ঘরে না থাকতো, তখন সুদীপের বউ দেখতে পেত তাদের দেয়ালের মধ্যে অনেকগুলো ছায়া। কখনো কখনো এমন হচ্ছে যে সুদীপের বউ শুয়ে আছে, কেউ এসে তার পেটে আলতো করে হাত বোলাচ্ছে। ফিলটা এমন পেত যে উনি যখন ঘুমের মধ্যে কেউ একজন তার পেট স্পর্শ করে যাচ্ছে। সুদীপের বউ ব্যাপারটা বেশ ভয় পায় এবং সুদীপ বাসায় আসার পর ব্যাপারটা তিনি সুদীপকে জানান। সুদীপ বলে যেগুলো কিছু না, সব ঠিক হয়ে যাবে, ওরকম ভয় পাওয়ার কিছু নেই, প্রেগনেন্সির সময় এইসব জিনিসগুলো একটু হয়। সুদীপের বউ ভাবে যখন পাত্তা দিচ্ছে না তাহলে কি আর করা, সুদীপের বাবা মাকে জানানো উচিত হবে। সুদীপের সাথে কথা চলাকালীন এক সময় সুদীপের বউ জানায় তাহলে বিষয়টা তিনি সুদীপের মাকে জানাবেন। সুদীপ বলে তাদেরকে জানানো লাগবে না, বিষয়টা আমি দেখছি, তুমি কাউকে জানাও না। তো সুদীপ যেহেতু বলেছে তাই সুদীপের বউ আর কাউকে বিষয়টা জানায় না। একদিন রাতে একটা ঘটনা ঘটে, সুদীপ ওই রাতে বাসায় থাকে না। সুদীপের বউ মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য সে যখন দরজা খুলে বাইরে আসে, সে দেখে তাদের বাড়ির উঠানে 2টা ষাঁড়, লাল ষাঁড়, যাদের মাথায় বেশ বড় বড় শিং, 2টা ষাঁড়ই মারামারি করছে। এর মধ্যে কয়েক মুহূর্তের ব্যবধানে তারা তাদের যে মেইন গেট, ওই মেইন গেট ভেদ করে একটা লোক প্রবেশ করে। ওই লোকের হাতে বলি দেওয়ার সময় যে ধরনের বড় তলোয়ার থাকে, তার হাতে ওই তলোয়ার। লোকটা তাদের উঠানে এসে ষাঁড় দুটোকে সামনে দাঁড় করায় এবং ওই তলোয়ার দিয়ে হুট করে একটা ষাঁড় গরুর মাথা এক কোপে কেটে ফেলে। ষাঁড় গরুটা ওখানে ছটফট করতে করতে মারা যায়। এরপরে লোকটা তার দিকে রক্ত মাখা সেই তলোয়ার নিয়ে এগিয়ে আসতে থাকে। সুদীপের বউ খুব ভয় পায়। একে তো প্রেগনেন্সি অবস্থা, এই অবস্থায় ভয় পাওয়াতে গেলে জোরে চিৎকার করে দেয় তিনি। সুদীপের বউয়ের চিৎকার শুনে পাশ থেকে ঘর থেকে সুদীপের বাবা মা চলে আসে। বাবা মা আসার পর জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সুদীপের বউ কিছু বলতে পারে না, আমতা করছিল, ভয় নার্ভাস হয়ে গেছিল, যার জন্য তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার খিঁচুনি দেওয়া শুরু হলো। পরে সুদীপের বাবা মা তাকে ঘরে নিয়ে যায়। পরে হাত পা মালিশ করে খিঁচুনি কিছুটা কমায় এবং পানি টানি খাওয়ানো হয়। কিছুটা ধাতস্থ হবার পরে তার বাবা মা জিজ্ঞেস করে সুদীপ কই। পরে সুদীপের বউ বলে উনি তো একটু বাইরে গেছে, কোথায় গেছে আমি জানি না, আমাকে বলে যায় না কখনো। পরে সুদীপের বাবা মা বলে যায় না কখনো মানে কি, তার মানে কি সুদীপকে আরো বাইরে যায়? পরে সুদীপের বউ বলে হ্যাঁ, উনি তো প্রায় রাতেই বাইরে যায়, আমি তো জানি না উনি কোথায় যায়, আমাকে তো কিছু বলে না, আপনাদেরও বলতে নিষেধ করেছে। এই কথা শুনে সুদীপের বাবা খুব রাগ হয়ে যায় যে এই অবস্থায় বউকে রেখে ও রাতের বেলা বাইরে কোথায় যায়। তো সুদীপের বাবা বুঝতে পারে হয়তো ছেলে আবারও কোনো তন্ত্রমন্ত্র সাধনা করছে। তো যাই হোক, ওই দিন রাতে সুদীপের বাবা মা ওর বউকে দেখে রাখে, সেবা শুশ্রূষা করে। ভোরে সুদীপ বাসায় আসে। পরে সুদীপের বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি জানো আজ কত বড় ঘটনা ঘটেছে? সুদীপ জানায় যে বাবা আসলে আমি যে তন্ত্রমন্ত্র শিখেছিলাম ওইগুলা থেকে বের হওয়ার জন্য কিছু কাজ করছি, কিছু ভালো তন্ত্রমন্ত্র সাধনা করছি, আর এসব কাজ থেকে বের হওয়ার জন্য প্রচুর সাধনা করছি, প্রভুর জন্য কিছু কাজ করছি যাতে আমার মাথায় আর এসব জিনিসের বাজে চিন্তা না আসে, তাই আমি প্রতি রাতে বাইরে যাই। এই কথা শুনে সুদীপের বাবা খুশি হয়, ভাবে যে যাক এতদিন পর একটা ভুল বুঝতে পেরেছে। পরে সুদীপের বাবা সুদীপকে রাতের ঘটনার কথা বলে। সুদীপ বলে আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি, তোমরা ওগুলো নিয়ে ভেবো না। সুদীপের বাবা ভাবে যে আমার ছেলেটা এত সুন্দর করে বুঝিয়ে বললো, প্রভুর সাধনা যেহেতু করছে এটা তো ভালো কাজ, পুণ্যের কাজ, তাই উনি আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। সুদীপ তার বাবা মাকে বুঝিয়ে তাদের রুমে পাঠিয়ে দেয়। এরপর সুদীপ তার বউকে বলে তোমার সাথে যাই হোক, তুমি আর যাই দেখো না কেন, আবার বাবা মাকে বলার দরকার নেই, ওনারা শুধু চিন্তা করবে, তুমি সবকিছু আমাকে বলবে, আমি সবকিছু দেখবো। আর যখন হাজবেন্ড এমন কিছু বলে আশ্বাস দেয়, স্বাভাবিকভাবে বউ সেই কথাটা মানে। তারা সুদীপের বউ একটু ভরসা পেল। এরপর কয়েকদিন পরের ঘটনা, একদিন এমন হয় সুদীপ আর বউ ঘুমিয়ে আছে। সুদীপের বউ ঘুম থেকে উঠে হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরপর ওনার খুব শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট অনুভব হওয়ার সাথে সাথে উনি পাশ ফিরে সুদীপকে ডাকতে থাকে। উনি যখন পাশ ফিরে ডাকতে যাবে তখন উনি দেখতে পায় সুদীপের চেহারার জায়গাটায় অন্য একটা চেহারা। সচরাচর তান্ত্রিক দেখতে যেমন হয় ঠিক ওইরকম ভাবে একজন মানুষ শুয়ে আছে। এমনিতে তো উনি ঘুম থেকে ভয়ে লাফ দিয়ে উঠেছে, আবার পাশে তান্ত্রিকের মতো একজনকে দেখে উনি আরো বেশি ভয় পেয়ে যায়। তাছাড়া উনি একটা ভয়ের স্বপ্নও দেখেছিল। সুদীপকে ডাকা বাদ দিয়ে সে থরথর করে কাঁপতে থাকে। একদিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভয় চেপে বসেছে।
এমন অবস্থায় সে কোনোভাবে খাট থেকে পড়ে যায়। পড়ার শব্দ পেয়ে সুদীপ ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে ওর বউ পাশে নেই। পরে খাট থেকে নিচে উকি দিয়ে দেখে তার বউ নিচে পড়ে আছে। পরে তাকে উঠানোর চেষ্টা করা হয়। খাটে বসিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি হয়েছে, কিভাবে পড়ে গেলে, এসব কথা জিজ্ঞাসা করে। পরে খাটের উপর বসিয়ে পানি খাওয়ায়। পরে সুদীপের বউ বলতে থাকে, আমি স্বপ্নে দেখলাম প্রথম আমার যখন বাচ্চা পেটে আসাকালীন সময় যে স্বপ্ন দেখি, দুইটা লাল ষাঁড় একটা তান্ত্রিকের মতো লোক এসে এক কোপে মাথা বিচ্ছিন্ন করে দিল, আর একটা ষাঁড় ওইটা দেখে মারা যায়। ঠিক সেই একই রকম ভাবে আমি স্বপ্নে আবার দেখতে পাই। আমার শরীরটা ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। পরে সুদীপ বলে, তুমি ঘুমাও, এসব কিছু না, আমি তোমার প্রোটেকশনের জন্য ব্যবস্থা করছি। পরে সুদীপের বউ আশ্বস্ত হয়। আস্তে আস্তে তার শ্বাসকষ্টটা কমতে থাকে। এক পর্যায়ে সুদীপের বউ নর্মাল হয়। নর্মাল হওয়ার পর সে দেশে দিনের মতো ঘুমিয়ে যায়। এর দুদিন পর তাদের একটা পূজা থাকে। তারা পূজায় যায়। যেদিন তাদের পূজা ছিল সেদিন সম্ভবত মঙ্গলবার ছিল। ওনারা পূজা থেকে বাসায় ফেরার পর সুদীপ বাইরে যায়। সুদীপকে তো সবাই চিনে, জানে একটা সাধনা করছে, ভালো কিছু করছে। এজন্য তারা সুদীপকে বাইরে যেতে বাধা দেয়নি। মাঝরাতে সুদীপ কিছু বন্য শূকরের হাড় নিয়ে বাসায় আসে। যেহেতু মাঝরাতে আসছে তখন সুদীপের বাবা মা ঘুমাচ্ছিল। তো সুদীপ কি করে, শূকরের ওই হাড়গুলা ওর বোর হাতে দেয়। এর মধ্যে থেকে দুইটা হাড় তাকে আলাদাভাবে দেয় আর বলে, এই দুইটা হাড় তুমি তোমার বালিশের নিচে রাখবা। সুদীপের বউ ভাবে যে তার হাজবেন্ড হয়তো তার প্রোটেকশনের জন্য এইগুলো দিচ্ছে। সুদীপের বউ সেই দুইটা হাড় তার বালিশের নিচে রাখে, আর কিছু হাড় দেয়, সেগুলো এক প্যাকেট করে ঘরের একটা কোণায় রেখে দেয়। রাখার পর তারা রাতে ঘুমিয়ে যায়। ঘুমানোর কিছুক্ষণ পরেই সুদীপের বউ আগের রাতে যে স্বপ্ন দেখেছে আবার সে একই স্বপ্ন দেখে, কিন্তু এবার সে দেখে তার ঘরে দুটো বিড়ালের বাচ্চা দুটোকে সামনে নিয়ে একটা লোক বসে আছে, যার মুখ স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে এটা সেই লোকটা যে ষাঁড় গরুর মাথা কেটে ফেলেছিল। লোকটার হাতে চকচক করছে একটা ধারালো কিছু। বিড়ালের একটা বাচ্চা নড়ছে না, চুপচাপ শুয়ে আছে। আর একটা বাচ্চাকে একটা কালো পাথর উপর রাখা। বাচ্চারা বেশ কান্না করছে। হঠাৎ লোকটা তার হাতে থাকা ধারালো জিনিসটার সাহায্যে ক্যাচ করে বিড়ালের বাচ্চাটার গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। সাথে সাথে বাচ্চাটা গঙ্গাতে চুপ হয়ে গেল চিরদিনের মতো। এটা দেখে সুদীপের বউ বেশ ভয় পেয়ে যায়। ভয়টা যেমন তেমন নয়, তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে। সে ফিল করতে থাকে যে তার একটা অস্বস্তি লাগছে, সে শান্তি পাচ্ছে না। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে তার পেটের মধ্যে কেউ হাত বুলাচ্ছে। এমন সময় হাত বোলাতে আচমকা নখ দিয়ে তার পেটের মধ্যে কে যেন আঁচড় দেয়। সুদীপের বউ খুব ব্যথা পায়। জোরে জোরে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে সুদীপকে ডাকতে থাকে। পরে সুদীপ উঠে সুদীপের বউয়ের চিকিৎসার কথা চিৎকার শুনে সুদীপের বাবা মা পাশের ঘর থেকে চলে আসে। সুদীপের বাবা মা আসার পরে সুদীপের বউ বলে যে, মা, আমাকে কিসে যেন আঁচড় দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, অনেক জ্বালাপোড়া করছে। সুদীপের বাবা বাইরে যায়, সুদীপ যায় বাবার সাথে। সুদীপের মা দেখে সুদীপের বউয়ের পেটের মধ্যে দুইটা নখের আঁচড়। সুচালো বা ধারালো নখ দিয়ে সজোরে আঁচড় দিলে যেমন হয় সেরকম ওখান থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। এটা দেখে সুদীপের মা খুব বিচলিত হয়ে সুদীপকে বলে যে, বাবা, বউয়ের সাথে এরকম হয়েছে, এখন ওর এই অবস্থা। পরে সুদীপ ওর রুমে আসে এবং ওর মাকে বলে যে, আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে রাতে সাধনা করে দেখব। সুদীপ যেহেতু বলেছে এটা দেখবে তাহলে তো ভালোই। সুদীপের বাবা মা স্বস্তি নিয়ে ঘরে চলে যায়। পরে বউকে সুদীপ শান্ত করে বলে, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দেখছি। দিনের বেলায় সাধারণত তাদের ভালোই কাটে। এর মধ্যে দিন রাতের বেলায় সুদীপ বাসায় আসে। আসার পর সুদীপকে একটা মাটির ছোট ছোট চাকা নিয়ে আসে, যেগুলোর মধ্যে রক্ত লাগানো ছিল। সুদীপের বউকে বলে যে, তোমার পেটে যেখানে আঁচড় লেগেছে ওই মাটির চাকাগুলো দিয়ে ওখানে এগুলো ঘষা দাও, ভালোভাবে ঘষা দিও, যেখানে ওখান থেকে রক্ত মাটির চাকার সাথে লাগাতে পারো তাহলে ভালো হয়। সুদীপের বউ বলে, এটা দিয়ে আমি কিভাবে দিব, আমার তো ব্যথা লাগবে। গতকাল রাতে কাটছে, তাই এটার উপরে এখন পাতলা আবরণ পড়ে গেছে। সুদীপ কি ওই আবরণটা টেনে উঠাই ফেলে। পরে নিজেই ওই মাটির চাকাটা হাতে নিয়ে সুদীপের বউয়ের পেটে ঘষা দেয়। ঘষা দিলে সেই মাটির চাকাটায় কিছুটা হালকা রক্ত লাগে। ওই হালকা রক্তটা যখন বের হয় তো সুদীপ ওই মাটির চাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলে, এখানে এখন আর কোনো সমস্যা হবে না। পরে সেদিন রাতের মতো সুদীপের বউ ঘুমিয়ে পড়ে। ঘুমানোর এক পর্যায়ে সুদীপের বউ শুনতে পায় কড়মড় করে হাড় চাবানোর শব্দ। তার আবার ঘুম ভাঙে।
তখন সে চিন্তা করে হাড় চাবানোর শব্দ কোত্থেকে আসছে। আমার বালিশের নিচে যে হাড়গুলো ছিল ওইগুলো কি কিছুতে নিয়ে খাওয়া শুরু করলো, নাকি কোনো ইঁদুর ওইগুলা খাচ্ছে কিনা কে জানে। এই চিন্তা করে সুদীপের বউ ঘুম থেকে উঠে সে দেখে তাদের ঘরের যে ফ্লোর, সেই ফ্লোরে দুইটা বাচ্চা বসে এই দুইটা হাড় চেবাচ্ছে। হাড়গুলো সজোরে চাবাচ্ছে আর ওই চাবানো থেকে শব্দ আসছে। এটা দেখে উনি খুব ভয় পায়। উনি ভাবে এই দুইটা বাচ্চা কিভাবে হাড় চাবাচ্ছে, এত শক্ত হাড় কিভাবে খাওয়া সম্ভব। আর বাচ্চা দুইটার চেহারা দেখতে বেশ ভয়ঙ্কর। বাচ্চা দুটো যখন ওই হাড়গুলো চিবাচ্ছিল তখন তাদের মুখে হাসিটা নর্মাল ছিল না, হিংস্র হাসি। সুদীপের বউ ভয় পেয়ে যায়, চিৎকার করার পর সুদীপ ওঠে। সুদীপের সাথে সাথে সুদীপের বউ যখন হাত দিয়ে ইশারা করে ফ্লোরের দিকে, দুইটা বাচ্চাকে দেখায় যে দেখো এরা হাড়গুলো খেয়ে ফেলেছে। তখন সুদীপ ফ্লোরের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। সুদীপ বলে কোথায় তো কিছু নেই। সুদীপের বউ সুদীপের সাথে তাকায়, দেখে ফ্লোরে কিছুই নাই, সব ফাঁকা। সুদীপের বউকে বলে যে এগুলো তোমার মেন্টাল সমস্যা, তুমি এগুলো নিয়ে বেশ ভাবছো, তাই তোমার কাছে এমন হচ্ছে, পাত্তা দিও না এগুলা। আমি তো আছি, আমি যতক্ষণ আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুদীপের বউ কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দেয়। সকালে বিষয়টা শাশুড়িকে জানালে শাশুড়ি বলে সমস্যা নাই। সুদীপ বলে যে তুমি নাকি উল্টাপাল্টা স্বপ্ন দেখো, এটা ঠিক হয়ে যাবে, এটা সুদীপ দেখে নিবে। আমি বলে দিয়েছি পুরোহিতের থেকে মন্ত্রপুত জল পরা এনে দিতে। সন্ধ্যাবেলা সুদীপ সেই মন্ত্রপুত জল পরা নিয়ে আসে, এনে বলে এটা সারা ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য। পানি ছিটিয়ে দেওয়ার পরে এখানে ওর বউয়ের রিলিফ পাওয়ার কথা, কিন্তু ওর বউ ফিল করে পুরো ঘর ভর্তি মানুষের অস্তিত্ব, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরে উনি মনে করে প্রোটেকশনের জন্য হয়তো এমন হচ্ছে, আমারই কি মনের ভুল নাকি আমারই সমস্যা। পরে রাতে সুদীপ বাসায় আসে। আসলে সুদীপের বউ সুদীপের সাথে ব্যাপারটা আলোচনা করে আর বলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, যেহেতু আমার বাচ্চা হবে। তাছাড়া যেহেতু ডেলিভারির সময় চলে আসছে, ঘনিয়ে আসছে, আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। পরে সুদীপ বলে হ্যাঁ নিয়ে যাব বলে আর নিয়ে যায় না। এইভাবে সুদীপের বউ একের পর এক ভয় পেতে থাকে। এখন সুদীপের বউয়ের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এখন সে কিছু দেখে না, কিন্তু খারাপ কিছু ফিল করতে পারে। তার আশেপাশে সার্বক্ষণিক কেউ আছে এটা সে বোঝে। সারগুরুর যে স্বপ্নটা সে কন্টিনিউয়াসলি দেখছে। একটা সময় ডেলিভারির টাইম চলে আসে। এর মধ্যে সুদীপের বেশ পরিবর্তন। আগে যেমন রাতে সে বাসায় থাকতো, এখন প্রায় শেষ রাতে সে বাসায় বাইরে চলে যায়। আর বাসায় আসলে তার শরীর থেকে বেশ বাজে একটা গন্ধ আসে। এই ব্যাপারটা সবাই নোটিস করলেও কেউ কিছু বলে না। এভাবে সুদীপের বউয়ের ডেলিভারির দিন আসে। ডেলিভারির ব্যথা ওঠার পর মহিলারা সুদীপের ঘরে যায়। যেভাবে সে প্রসেসিং করতে হয় ওনারা ঠিক সেভাবেই কাজ করে। ব্যথা নিয়ে সুদীপের বউ হঠাৎ করে চেঁচিয়ে উঠে আর বলে ওরা এখানে কি করে, দরজার সামনে ওরা কি করে। তখন সবাই জিজ্ঞাসা করে ওরা কি করে মানে। সুদীপের মা তখন বলে যে সুদীপের মা জিজ্ঞাসা করে মা কি হয়েছে, এটা কি দেখতেছো মা। সুদীপের বউ বলে মা দুইটা বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মেরে ফেলছে। মা দেখেন ওই যে মা বাচ্চাটাকে মেরে ফেলছে। মা দেখেন না, ওই যে বাচ্চাটার মাথাটা কেটে ফেললো। মা দেখেন কিরকম কি করছে। এরকম কিছু বলতেছিল আর চেঁচাতে ছিল সুদীপের বউ। সুদীপের মা ভাব হয়তো ব্যথার জন্য এমন আবল তাবল বলছে। ডেলিভারির ব্যথা তো আর যেমন তেমন ব্যথা না। তিনি এবং সাথের মহিলারা সুদীপের বউকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, একটা সময় সুদীপের বউয়ের ডেলিভারি হয়। তার দুইটা ছেলে সন্তান হয়। একটা ছেলে সন্তান জীবিত থাকে আর একটা মৃত হয়। এটা দেখে সবারই মন খুব খারাপ হয়ে যায়। পরে সুদীপ আর ওর বাবাকে জানানো হয় সবকিছু, যে যমজ বাচ্চা হয়েছে, একটা জীবিত একটা মৃত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত যে বাচ্চাটা হয়েছে ওইটার বাচ্চাটার গলায় সুদীপের এক আত্মীয় গোসল করাতে গিয়ে দেখে বাচ্চাটার গলায় দুইটা নখের দাগ। বাচ্চাটার মায়ের পেটে যেরকম নখের দাগ ছিল ঠিক বাচ্চাটারও সেম দাগ, কিন্তু সেইটা বাচ্চার গলায়। ব্যাপারটা সুদীপের আত্মীয় নর্মালি নিল না। উনি কি করে, গোসল করানো শেষ হলে বিষয়টা সুদীপের বাবাকে জানায়। তো সুদীপের বাচ্চাগুলো হয় তখন যিনি আমাকে ঘটনা বলেছেন উনি সুদীপের বাবা এবং সুদীপের দুই কাকাতো ভাই এবং সুদীপ এই কয়েকজন মিলে বাচ্চাটাকে সৎকার করার জন্য শ্মশানে যায়। যেহেতু ছোট বাচ্চা মৃত হয়েছে তাই তাদেরকে নাকি পোড়ানো হয় না, মাটি চাপা দেওয়া হয়। যাই হোক, পরে তারা মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যায়। এদিকে তো ঘরে সুদীপের জীবিত ছেলে, অন্যদিকে যেটা মারা গেছে ওকে নিয়ে যাওয়া হয়েছে মাটি চাপা দেওয়ার জন্য। শ্মশানে গিয়ে সুদীপ নিজ হাতে একটা গর্ত করে আর সেই বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে আসে এবং মন্ত্রপুতর জল ওইখানে ছিটিয়ে দিয়ে আসে। সকল কাজ সম্পন্ন করে তারা সকলে বাসায় চলে আসে।
বাসায় আসার পর মোটামুটি সবারই মন খারাপ ছিল, কান্নাকাটি করছে যে দুইটা বাচ্চা হলো, একটা জীবিত আর একটা মৃত। যে বাচ্চাটা জীবিত ছিল সেই বাচ্চাটার যেদিন 7 দিন বয়স, সেদিন সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যায়। আসলে বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল, তাই বাচ্চাটাকে শান্ত করার জন্য বাইরে যায়। সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায় আর বাড়ি ফিরে না। এদিকে পরিবার তো চিন্তায় অস্থির, চারদিকে খোঁজা শুরু হয়, কিন্তু না, সুদীপের সন্ধান তো আর মেলে না। মোটামুটি 3 দিন কোনো খোঁজ খবর নাই, কেউ জানে না কোথায়। সুদীপেরও কোনো খবর নাই, বাচ্চাটারও কোনো খবর নাই। সবার মধ্যে একটা কানাঘোষা চলতে থাকে যে বাচ্চাকে নিয়ে সুদীপ গেল কই। তখন সুদীপের যেই মামা, মানে যিনি আমাকে ঘটনা বলেছেন, সুদীপের মার মারফত জানতে পারে সুদীপের বাচ্চা হওয়ার দিন সুদীপের বউ যা যা দেখেছে, বলেছে, তা সকলের কাছে বলতে থাকে। পরে সুদীপের বউ বলে যে সুদীপ একদিন আমাকে 2টা শূকরের হাড় এনে দিয়েছিল, আর এরকম স্বপ্ন আমি দেখতাম। সুদীপ এসব আপনাদের বলতে নিষেধ করত। পরে সবকিছু ডিটেলস তাদের বলা হলো। পরে সুদীপের মামা বুঝতে পারে যে সুদীপ হয়তো তন্ত্র সাধনায় করছে, এটার জন্য হয়তো সুদীপ বাচ্চা নিয়ে গেছে। সবাই তো হাই হুতাশ করে মোটামুটি পাগল প্রায়। তো সুদীপের যে বন্ধুর মাধ্যমে সুদীপ পাহাড়ের তান্ত্রিকের কাছে যেত, সেই বন্ধুর খোঁজ করা হয়। পরে ওই ছেলেকে নিয়ে সুদীপের মামা, সুদীপের 2 কাকাতো ভাই, পুলিশ আর গ্রামের কয়েকজন মিলে সেখানে যায়। যেহেতু মিসিং ছিল সুদীপ, তাই পুলিশে জিডি করা হয়েছিল। সবাই মিলে সেই তান্ত্রিক যে পাহাড়ে থাকতো সেই পাহাড়ে যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ছোট ছনের বা ঘর দিয়ে বানানো একটা ছোট্ট কুটির দেখতে পায়। দেখে সেই কুটির দরজাটা বাইরে থেকে আটকানো, বিকট গন্ধ আসছিল ভেতর থেকে। যেহেতু আশপাশ অনেকটা নির্জন, কোনো মানুষজন যায় না সচরাচর, তান্ত্রিক থাকে, এইটা শুনে তো আর যাওয়া যায় না। পরে ওনারা ঘরে যাওয়ার পর দেখে সুদীপ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই, শরীরে মারের দাগ। আর সুদীপের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার বডিটা পড়ে আছে একটা পাথরের পাশে, কিন্তু মাথাটা নাই। সুদীপের বাচ্চার মাথাও নাই, সেই তান্ত্রিকও নাই। সবাই ভাবে যে এই তান্ত্রিকের পাল্লায় পড়ে সুদীপ তার বাচ্চাটাকে কোনোভাবে বলি দিয়ে দিয়েছে। পুলিশ সবকিছু দেখলো, বডি আর আলামত সাথে নিল। তবে তারা যখন সেই ঘর থেকে বের হতে যাবে, তখন তারা দেখে একটা কোনায় কিছু একটা পেঁচানো। যেহেতু 3 দিন পর তারা ওই ঘরটায় ঢুকেছে, বিশ্রী একটা গন্ধে তারা থাকতে পারছিল না। তারা বের হওয়ার সময় দেখে কিছু একটা উঁচুর মতো, ঢাকনার মতো একটা দিয়ে ঢাকা। সুদীপের মামা ওইটা গিয়ে সরায়, আর তখন দেখে ওইখানে আরেকটা বাচ্চা। আর এইটা সেই বাচ্চা যেটাকে 1 সপ্তাহ আগে তারা মাটি চাপা দিয়ে এসেছিল, তার মামা সহ। আর এখানে সেই বাচ্চাটাও পড়া। এই বাচ্চাটার সেম বডি আছে, মাথা নেই। পুলিশ সেটাও নেয়। সুদীপ যেহেতু জীবিত ছিল, তারা সুদীপকে হাসপাতালে ভর্তি করায় এবং বাচ্চা দুটো নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 2-3 দিন 4 দিন করে এরকম করে ঠিক 1 সপ্তাহ পর সুদীপের জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর সুদীপ হাওয়া করে কান্না করতে থাকে, সবাইকে সবকিছু বলে। পুলিশ জবানবন্দি রেকর্ড করে। সুদীপ বলে যে আমি ওই তান্ত্রিকের কাছে যেতাম, বিভিন্ন সময় কিছু সাধনা করতাম। আমাকে প্রথমে 2টা কবুতরের মাথা কেটে নিয়ে যেতে বলে, আমি নিয়ে গিয়েছিলাম। এরপর তার সাথে কাজ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর মাথা, শরীরের বিভিন্ন অংশ বা হাড় আমি জোগাড় করে দিতাম। তার বিনিময়ে তিনি আমাকে কিছু তন্ত্রমন্ত্র শিখাতেন। আর যে সকল জিনিস আমি শিখতাম, সেই সকল জিনিসগুলো আমি প্রায় আয়ত্ত করে ফেলেছিলাম। একদিন সে আমাকে বলল যে এগুলো দিয়ে কিছু হবে না, তুই ভালো কিছু পাইতে চাইলে, দুনিয়ার রাজ করতে চাইলে তোর নিজের সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। তখন সুদীপ বলে আমি যে কোনো কিছু দিতে প্রস্তুত। তান্ত্রিক বলে আমি ভাবছিলাম তোকে আমি শিখাবো, কিন্তু তুই তো এই কাজ করতে পারবি না। সুদীপ বলে পারবো না মানে কি? পারবো, আপনি বলেই দেখেন আমি দুনিয়ার কাজ, দুনিয়ার যে কোনো কাজ করার জন্য সবকিছু করতে পারবো। তান্ত্রিক বলে তুই তো বিয়ে করেছিস, তুই আর তোর বউ মিলে দেখ সন্তান হয় কিনা তোদের। যদি তোরা একটা সন্তান দিতে পারিস, তাহলে আমি তোকে এমন কিছু দিব যাতে তুই পুরো পৃথিবীর শক্তিমান থাকবি। তান্ত্রিকের মুখ থেকে এসব কথা শুনে সুদীপ প্রায় গলে যায়, লোভের মধ্যে পড়ে। লোভে তান্ত্রিকের সব কথাই সে মেনে নেয়। একবার এমন হয়েছে যে কিছু মানুষের লাশ সে কেটে নিয়ে গেছে, হাতের বিভিন্ন অংশ, মাথার অংশ কেটে নিয়ে গেছে, 2-3টা, যখন যেটা পেরেছে। যখন তান্ত্রিক বলে তোর নিজের সন্তান দিতে হবে, সুদীপ ভাবে এটা কোনো ব্যাপারই না। সন্তানের বিনিময়ে যদি দুনিয়ার রাজ করতে পারে তাহলে সেটাই ভালো। সুদীপ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে। একসময় সুদীপের বউ কনসিভ করে। সুদীপের বউ যখন প্রেগনেন্ট হয়, সুদীপ খুশি। 6 মাস যখন যায়, সুদীপের বউকে যখন ভয় দেখাতো, তখন নাকি ওই তান্ত্রিক সেই অপদেবতাকে দিয়ে সুদীপের বউকে ভয় দেখাতো। আর এই তান্ত্রিক সবকিছু উৎসর্গ করতো ওই অপদেবতাকে।
আর এই কাজগুলো সেই অপদেবতা করত। একটা সময় যখন বাচ্চাগুলো তো হয়, তখন আমি নিজ হাতে সেই মরা বাচ্চাটা নিয়ে যাই তান্ত্রিকের কাছে। নেওয়ার পর সেই বাচ্চাটাকে আমি তান্ত্রিকের হাতে দিই। তখন সেই তান্ত্রিক সেই মরা বাচ্চাটাকে কাটতে বলে। আমি বাবা হয়ে সেই মরা বাচ্চার মাথাটা কাটি। তখন আমার মধ্যে থেকে লোভ চলে যায়, আমি সেন্সে ফিরে আসি। আমি আমার বাচ্চার গলা কেটে ফেলি। কাটার পর সে আমাকে দিয়ে কিছু কাজ করায়। সে তার মতো রিচুয়াল করে, বডিটা ঘরেই থাকে। আমার তখন অনেক মায়া লাগতে থাকে। ছোট বাচ্চা, সেটা আমি কেটে ফেললাম বাবা হয়ে, তাও আমার নিজের সন্তান। পরে আবার ভাবলাম যে থাকো তো, এমনিই মৃত জন্ম নিচ্ছে, ওর কাটলে আর কি হবে। তারপরের দিন তান্ত্রিক আবার বলে, তুই যদি তোর জীবিত সন্তানটা আনতে না পারিস, তাহলে তাকে যাকে উৎসর্গ করে তার রক্ত যদি অপদেবতার পায়ে না দিতে পারিস, তাহলে তুই এই কাজে পূর্ণতা লাভ করবে না। তোকে সাধনা দেওয়া যাবে না, তোকে বর দেওয়া যাবে না। সুদীপ কি করে, বাকি যে 4 দিন 5 দিন থাকে খুব চিন্তা ভাবনা করে সেই 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে চলে যায়। সুদীপ নিজে বাচ্চাটাকে জবাই করে, বাচ্চাটার মাথাটা এক কোপে কাটে, কোনো একটা কিছুকে উৎসর্গ করে, সাথে সেই তান্ত্রিকটা সব প্রসেসিং করে। সব রিচুয়াল শেষ করার পর সেই তান্ত্রিকটা সুদীপকে বলে, তুই এখন অনেক ক্লান্ত, আর যেহেতু রিচুয়ালগুলোর মাধ্যমে মধ্যরাতে করে, তাই তান্ত্রিক বলে তুই বাসায় যেয়ে বিশ্রাম নে। 3 দিন ধরে সুদীপ ওখানে থাকে। পরে তান্ত্রিক তাকে একটা পানি দেয় আর বলে যে, নে তুই এই পানিটা খা, এই পানিটা খেলে তোর মন্ত্র সব মুখস্থ থাকবে, তুই বুঝতে পারবি, তুই নিজের মধ্যে একটা শক্তি পাবি। এইসব বলার পর সুদীপ 7-5 নামে পানিটা খেয়ে ফেলে। ওর মধ্যে আরেকটা সেন্স কাজ করে, আমি আমার সন্তানটা মেরে ফেলেছি, 2টা সন্তান। সুদীপ যে কাজগুলো করেছে, ওর মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা কিছুই ছিল না, বরং শক্তি পাওয়ার আশায় নেশায় এতটাই পেয়ে বসে যে সঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে তান্ত্রিকের কথা অনুযায়ী সে বিশ্বাস করে পানিটা খায়। খাওয়ার পর সুদীপের এতটুকু মনে আছে, ওর মাতাল মাতাল লাগছে, পরে আর কিছু মনে নেই। পরে তান্ত্রিক তাকে এভাবে বেঁধে রেখে চলে যায়। সুদীপকে বাসায় নিয়ে আসা হয়, যেহেতু ঘটনা জানাজানি হয়, পুলিশও জেনে গেছে। ওই ঘটনা সবাই শুনে ঘটনাটা একটু সুস্থ হলে সুদীপকে পুলিশ ধরে নিয়ে যায়। সুদীপ এখনো জেলে, তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। এটাই ছিল ঘটনা। তান্ত্রিকের ফাঁদে পা দিয়ে সুদীপ তার বাচ্চাগুলো হারায়। সুদীপ আর আজকে এই অবস্থা। সুদীপের বউ তাকে ডিভোর্স দিয়ে দেয় তার এই কাজের জন্য। কিন্তু এই যে সুদীপ কাজটা করলো, সে আসলে কি পেল? সামান্য কিছু লোভের কারণে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। এটাই হচ্ছে শয়তানের প্ররোচনা, আপনার জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। ভাইয়া চলুন সময় নষ্ট না করে ডিরেক্ট আমরা ঝাঁপিয়ে পড়ি আজকের ঘটনায়। মাদ্রাসার জীবন দিনে ঠিক যতটাই ব্যস্ত, রাতে ঠিক ততটাই নীরব। কিন্তু কিছু পুরনো মাদ্রাসা আছে যেখানে মাঝরাতে এমন কিছু শব্দ শোনা যায় যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে না। আজকের ঘটনা পাঠিয়েছে একজন সাবেক মাদ্রাসা ছাত্র, যে হিফজে পড়ার সময় এমন একটা রাত কাটিয়েছেন যার পর সে আর কখনো একা হুজরাখানায় ঘুমায়নি। কারণ সে বলেছিল সেদিন রাতে তার পাশে যে কোরআন পড়েছিল সে আসলে মানুষ ছিল না। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছেন হাফেজ শাহিন ভাই, গাইবান্ধা থেকে। সাল তখন 2016। আমি তখন একটা কওমি মাদ্রাসায় হিফজে পড়তাম। মাদ্রাসাটা অনেক পুরনো ছিল, 3 তলা বিল্ডিং, পিছনে বড় একটা কবরস্থান, আর চারিপাশে বিশাল বড় বড় গাছ। দিনে জায়গাটা খুব স্বাভাবিক লাগতো, কিন্তু রাতে, বিশেষ করে এশার নামাজের পর, পুরো পরিবেশটা যেন অন্যরকম বদলে যেত। আমরা প্রায় 30 জন ছাত্র একসাথে হুজরাখানায় ঘুমাতাম। আমাদের একজন ওস্তাদ ছিলেন মাওলানা জালালউদ্দিন সাহেব। তিনি প্রায় বলতেন, রাতে যদি কেউ তোমাদের নাম ধরে ডাকে, তোমরা কখনোই সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, একটু সময় নেবে। আমরা এসব শুনে ভয় পেলেও কখনো পুরোপুরি বিশ্বাস করতাম না। এক রাতের ঘটনা শুরু হয়। সেদিন ছিল বৃহস্পতিবার। ঈশার নামাজে পড়ে সবাই ঘুমিয়ে পড়লাম। আমি পরদিনের সবক মুখস্থ না হওয়ায় রাত জেগে পড়তেছিলাম। সময় তখন ঠিক 2টা বেজে গেছে।
পুরো মাদ্রাসা নিস্তব্ধ হয়েছিল। হঠাৎ মাদ্রাসার বারান্দায় কারো একজনের হাঁটার শব্দ শুনলাম, ধাপ ধাপ করে। আমি ভাবলাম যে হয়তো কোনো ওস্তাদ হবে, কিন্তু শব্দটা ছিল ধীরে এবং ভারী। আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম, আর তখন দেখলাম, তা দেখার পর আমার বুক কেঁপে উঠল। একজন ছাত্র করিডর দিয়ে হাঁটছে, সাদা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে, মাথা নিচু করে। কিন্তু আমি তাকে চিনতে পারছিলাম না, কারণ এত রাতে তো কোনো ছাত্রর বাইরে থাকার কথা না। হঠাৎ সে থেমে গেল এবং ধীরে ধীরে মাথা তুলল, আর আমি ভয়ে জমে গেলাম, কারণ ওটার চোখ দুটো ছিল প্রচণ্ড পরিমাণে কালো। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম, নিজেকে বোঝালাম যে হয়তো আলো বা অন্ধকারের ভুল হয়েছে। ঠিক তখনই আমার কানের পাশে খুব আস্তে একটা গলা, পড়াশোনা করছো? আমি ভয় পেয়ে পেছনে ফিরলাম, দেখলাম যে আমার পেছনে কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর দেখলাম আমার পাশে কেউ একজন কোরআন তেলাওয়াত শুরু করলো। খুব সুন্দর তেলাওয়াত ছিল, মিষ্টি মাখা কণ্ঠ। প্রথমে মনে হলো কোনো ছাত্র হবে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম তেলাওয়াতটা অদ্ভুত। কিছু আয়াত ঠিক এবং কিছু আয়াত ছিল উল্টো উল্টো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ হুজরার কোনায় রাখা কোরআন শরীফ নিজে নিজে নিয়ে পড়ে গেল ধাপ করে। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। ঠিক তখন বাহির থেকে দৌড়ানোর শব্দ পেলাম, যেন অনেকগুলো মানুষ একসাথে দৌড়াচ্ছে। হঠাৎ পুরো হুজরার লাইট নেভে গেল, পুরো রুমটাই অন্ধকার হয়ে গেল। তারপর একটা গলা আমার একদম বিছানার নিচ থেকে এসে বলছে, তুমি কি আমাকে দেখেছো? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন আমি কালেমা পড়তে শুরু করলাম। ঠিক তখন বিছানার নিচ থেকে ধীরে ধীরে একটা হাত বের হয়ে এলো। হাতটা ছিল কালো এবং অস্বাভাবিক লম্বা আঙ্গুল। আমি চিৎকার করতে যাব, ঠিক তখনই দরজায় প্রচণ্ড শব্দ হলো, ধাম ধাম করে। তারপর ওস্তাদের গলা, দরজা খোলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। ওস্তাদ ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তারপর তিনি হঠাৎ বিছানার নিচে তাকালেন, কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর খুব আস্তে বললেন, আজ আবার এসেছো? আজকে আবার আসছে। আমার বুক ভয়ে কেঁপে উঠল। আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম, হুজুর কি এসছে? ওস্তাদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক বছর আগে এই মাদ্রাসার এক ছাত্র রাতের বেলা নিখোঁজ হয়েছিল। সে তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছিল, কিন্তু সকালবেলা তাকে পাওয়া যায় কবরস্থানের পাশে। আমি ভয় পেয়ে গেলাম। ওস্তাদ বললেন, তারপর থেকে মাঝে মাঝে রাত করে কেউ কোরআন পড়ার শব্দ শুনতে পায়, কিন্তু সেটা মানুষের কণ্ঠ না। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ফজরের আগে। আজানের ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করেই হুজরার দরজা নিজে নিজে খুলে গেল। করিডোরের শেষ মাথায় একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় এবং মাথা নিচু করে। তারপর সে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুরু করলো, কিন্তু এবার সমস্ত আয়াত ছিল উল্টো টাইপের। ওস্তাদ জোরে জোরে সুরে বাকারার আয়াতগুলো পড়তে লাগলেন, আর তখন ওটা ধীরে ধীরে পিছিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে আমরা কবরস্থানের পাশে যাই, আর সেখানে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমরা কেউই মোটেও প্রস্তুত ছিলাম না। যা দেখেছিলাম তা আমরা এখনো ভুলতে পারিনি। মাটিতে ভেজা পায়ের ছাপ ছিল, একদম খালি পা, কিন্তু পায়ের ছাপগুলো ছিল উল্টো করে। এরপর থেকে আমি আর কখনো একা রাত জেগে পড়িনি। কিন্তু আজও মাঝে মাঝে রাত ঠিক 2টার দিকে আমি ঘুম থেকে উঠে শুনি কেউ খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আর কয়েক সেকেন্ড পর বুঝতে পারি যে কিছু আয়াতগুলো সে উল্টো করে পড়ছে। যাই হোক ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের গল্পটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন, এবং আপনাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে আপনারা অবশ্যই
আমাদের কাছে লিখে পাঠাবেন। আমরা পরবর্তীতে আপনাদের ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।